তাহলে ইন্ট্রোডাকশনটা আপনি দিয়ে দেন। শুরু করব। সুপ্রিয় চিকিৎসক মণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের সায়েন্টিফিক সেশন ক্রনিক কিডনি ডিজিজ এন্ড ওভারভিউ এ স্বাগতম। অনুষ্ঠানটি আয়োজনে আছি আমরা বিডি ফিজিশিয়ানস এবং আজকের স্পন্সর কোম্পানি স্কেফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমাদের আজকের স্পিকার প্রফেসর দিলীপ কুমার রয়। প্রফেসর দিলীপ কুমার রয় সিলেট ওসমানী মেডিকেল কলেজের 12তম ব্যাচের ছাত্র এবং প্রফেসর দিলীপ কুমার রয় এক্স প্রফেসর অফ নেফ্রোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি। প্রফেসর দিলীপ কুমার রয়ের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের নেফ্রোলজি জগতের আরো দুজন কিংবদন্তি। আমাদের সাথে প্যানেলিস্ট হিসেবে আছেন প্রফেসর প্রদীপ কুমার দত্ত। প্রফেসর প্রদীপ কুমার দত্ত স্যার এক্স ডিপার্টমেন্টাল হেড অফ নেফ্রোলজি, চিটাং মেডিকেল কলেজ অ্যান্ড ভাইস প্রিন্সিপাল এক্স চিটাং মেডিকেল কলেজ। এবং আমাদের সাথে চেয়ারপারসন হিসেবে আছেন বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য একজন নেফ্রোলজিস্ট এবং সঙ্গে অত্যন্ত স্বনামধন্য ইন্টার্নিস্টও বটে, প্রফেসর আইয়ুব আলী চৌধুরী। প্রফেসর আইয়ুব আলী চৌধুরী এক্স ডিপার্টমেন্টাল হেড অফ নেফ্রোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি। আজকে অনুষ্ঠানের চেয়ারপারসন হিসাবে প্রফেসর আইয়ুব আলী স্যার আজকে অনুষ্ঠানটি চেয়ার। আমি অনুষ্ঠানটি শুরু করার জন্য আমাদের আজকে চেয়ারপারসন প্রফেসর আইয়ুব আলী স্যারকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ ডক্টর এহসান খান। ডক্টর এহসান মতো একজন প্লেজেন্ট পার্সোনালিটি আমাদেরকে যখন একটা প্রোগ্রাম করতে বললো তখন আসলে আমরা খুব এটাকে একটা রাজি তো হয়েছিলাম, প্লাস পাশাপাশি আমরা মনে করলাম যে আর এই ভালো উদ্যোগটা আমাদের জানানো দরকার। আমাদের প্রোগ্রামটা উদ্যোক্তা বিডি ফিজিশিয়ানস পক্ষ থেকে এবং SKF এর সহযোগিতায় আজকের এই একটা সায়েন্টিফিক প্রোগ্রাম। সেই প্রোগ্রামের মধ্যে বিষয়বস্তু আপনারা অলরেডি দেখেছেন যে CKD ওভারভিউ। তো ক্রনিক কিডনি ডিজিজ এখন একটা খুবই পরিচিত এবং সবারই জানা। আমি যতদূর মনে পড়ি মেডিকেল স্টুডেন্ট থাকাকালীন আমরা যেটাকে বলতাম ক্রনিক রেনাল ফেলিওর CRF, নাম পরিবর্তন হয়ে CKD হয়েছে। তবে এই CKD-তে তখন যতক্ষণ প্রাদুর্ভাব ছিল, এখন এটা প্রাদুর্ভাব এখন এত বেশি এবং এটা ভার্চুয়ালি সব সিস্টেম, সব ডিসিপ্লিনের লোকেরাই এটার সাথে এখন খুবই পরিচিত। তো আমি আমাদের আজকের যিনি মেইন স্পিকার প্রফেসর দিলীপ কুমার রায় এবং একই সাথে আমাদের সহযোগী প্যানেলিস্ট প্রফেসর প্রদীপ কুমার দত্তকে এই প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা দেরি না করে আমাদের প্রোগ্রামটা শুরু করে দিতে চাই। প্রফেসর দিলীপ কুমার রায় তার প্রেজেন্টেশনটা শুরু করুন। ধন্যবাদ। এহসান শুরু করে দিব, তাই তো? জি স্যার, প্লিজ। আমিও বিডি ফিজিশিয়ানকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য ফর দিস লেকচার। এবং আমি রিয়েলি প্রাউড ফিল করছি যে আমার সাথে দুজন প্রখ্যাত নেফ্রোলজিস্ট প্রফেসর আইয়ুব আলী চৌধুরী এবং প্রফেসর প্রদীপ কুমার দত্ত আছেন। তো আমরা আজকে চেষ্টা করব যে ক্রনিক কিডনি ডিজিজ সম্পর্কে একটু সম্যক ধারণা দিতে। ক্রনিক ডিজিজ একটা বিরাট চ্যাপ্টার এবং এটাকে কভার করতে গেলে আমাদের MD কোর্সের ইট ইজ অলমোস্ট 50% অফ দ্য কোর্স। যাই হোক, আমরা ক্রনিক কিডনি ডিজিজ শুরু করি। প্রথমে আমি একটা আউটলাইন দিচ্ছি। আউটলাইন হচ্ছে আমাদের প্রথমে আমরা ডেফিনেশন, এপিডেমিওলজি, ইটিওলজি, স্ক্রিনিং অ্যান্ড প্রিভেনশন, প্রেজেন্টেশন অফ CKD, ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট এবং রেনাল রিপ্লেসমেন্ট থেরাপিটা আমি ডিসকাস করব না, কারণ রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি ডিসকাস করা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। আর রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি আমি যদি প্রয়োজন হয় পরে ডিসকাস করবো। ইট ইজ অ্যাকচুয়ালি ফর দ্য নেফ্রোলজিস্ট। এছাড়া রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি তো ডিসকাস করে জেনারেল আমার মনে কত প্রয়োজন নাই। সো প্রথমে আমি শুরু করতে চাই, হোয়াট ইজ ক্রনিক কিডনি ডিজিজ। অ্যাকচুয়ালি ক্রনিক কিডনি ডিজিজের ডেফিনেশনে দুইটা পয়েন্ট বলা হচ্ছে। একটা হচ্ছে যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট লেস দেন 60 মিলিলিটার পার মিনিট,
অথবা এভিডেন্স অফ কিডনি ড্যামেজ, সেই এভিডেন্সটা কিভাবে বুঝবো? There may be albuminuria, hematuria and exclusion of after exclusion of urological causes, electrolyte abnormalities due to tubular disorders, histopathological abnormalities, structural abnormalities. এখন any one of these, either glomerular filtration rate less than 30 অথবা evidence of kidney damage with or without decreased GFR যদি থাকে more than 3 months, তখন আমরা তাকে বলবো it is a case of chronic kidney disease. Chronic kidney disease যখন আমরা ক্লাসিফাই করি তখন আমরা দুইটা ফ্যাক্টরের উপর নির্ভর করে ক্লাসিফাই করি। ওয়ান হচ্ছে জিএফআর, অন্যটা হচ্ছে ইউরিনারি প্রোটিন এক্সক্রিশন রেশিও। অন্যদের জিএফআর কিন্তু আমরা সরাসরি মেজার করতে পারি না। উই ইউজ সাম মার্কার্স, দেয়ার আর সাম এন্ডোজেনাস মার্কার্স, দেয়ার আর সাম এক্সোজেনাস মার্কার্স। এন্ডোজেনাস মার্কার্সের মধ্যে মোস্টলি আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ক্রিয়াটিনিন, বা নাও কখনো এখন কোথাও কোথাও বিশ্বের সিস্টাটিন ক্লিয়ারেন্স ইউজ করা হয়। আমরা যদি দেখি যে there is a relationship between creatinine and GFR, আমরা GFR কেন ইউজ করলাম? আমরা সেরাম ক্রিয়াটিনিন লেভেল ইউজ করে তো ক্লাসিফাইটা করতে পারতাম। এই স্লাইডটাতে যদি আমরা নজর দিই তাহলে দেখেন GFR 120 থেকে 60 মিলিলিটার পর্যন্ত নেমে গেছে। It is 50% reduction of GFR, but serum creatinine is still within normal limit. তাহলে দেখা গেল in the early stage of the CKD there is a large change in GFR with a little change in creatinine. আবার পরের দিকে দেখা গেল যখন GFR 60 to 0, the creatinine there is a large change in creatinine. So large change in creatinine compared with little change in GFR. তার মানে হচ্ছে the relationship between GFR and serum creatinine is not linear. আমরা পরের স্লাইডে যদি দেখি, এখানে দেখেন আমরা তিনজন পার্সন, একজন হচ্ছেন 22 বছর বয়স্ক একজন ব্ল্যাক ম্যান, 58 বছর বয়স্ক একজন হোয়াইট ম্যান, আরেকজন 80 বছর বয়স্ক একজন হোয়াইট ওম্যান। প্রত্যেকের সেরাম ক্রিয়েটিনিন কিন্তু 1.2 মিলিগ্রাম পার ডিয়ার। তাহলে তাদের সবার কিডনির ফাংশন কি সেম? তাদের সবার কিডনি ফাংশন কি নর্মাল? আমরা যখন সেটাকে জিএফআর এ কনভার্ট করলাম দেখা গেল দিস পারসন হিজ জিএফআর ইজ 98 ml, দিস পারসন জিএফআর ইজ 66 ml, অ্যান্ড এই ভদ্র মহিলা উনার জিএফআর হয়ে গেল 46 ml. দ্যাট মিনস হিজ স্টেজ 1, স্টেজ 2 অ্যান্ড স্টেজ 3 CKD. তাহলে দেখা যাচ্ছে যে ক্রিয়েটিনিন দিয়ে আমরা আসলে অ্যাকচুয়াল পিকচারটা পাচ্ছি না। এই জন্য উই আর ইউজিং জিএফআর as a criteria for chronic kidney disease. GFR এস্টিমেট করা একটা ঝামেলার ব্যাপার। আমরা যদি GFR এস্টিমেট করতে যাই তাহলে আমাদের হয়তো 24 ঘন্টার প্রস্রাব কালেকশন করতে হয়, হুইচ ইজ এ কাম্বারসাম প্রসিডিউর। তার ফলে কিছু ফর্মুলা করা হয়েছে যেগুলোতে আমরা GFRটা এস্টিমেট করতে পারি ফ্রম সেরাম ক্রিয়েটিনিন লেভেল। এর মধ্যে অনেকগুলো ফর্মুলা আছে। এই মুহূর্তে CKD EPI ফর্মুলাটা বেশি ইউজ হচ্ছে বিকজ ইট ইজ বেসড অন লার্জেস্ট পপুলেশন। একটা হচ্ছে নর্মাল সাইজ পিপল, কিন্তু মনে রাখতে হবে দিস আর এস্টিমেটেড GFR, নান অফ দিস ইজ 100% কারেক্ট। এখন 3 নম্বর পয়েন্ট, আমার রোগী যে 3 মাসের বেশি আছে সেটা আমরা কিভাবে বুঝবো? অনেক সময় পেশেন্ট আমার কাছে আসলো, পেশেন্টের ক্রিয়েটিনিন ইজ 4, তাহলে আমরা দেখলাম যে আমি জানি তার কোনো পাস্ট হিস্ট্রি নাই, তার কিছু নাই, উই ডোন্ট নো whether it is an AKI or it is a chronic kidney disease. তখন আমরা হিস্ট্রিতে যদি পাই যে পাস্ট হিস্ট্রি অফ ফোম ইউরিন, সুয়েলিং অফ দ্য বডি, ট্রিটমেন্ট অফ কিডনি ডিজিজ, এই সমস্ত আমাকে হেল্প করতে পারে যে হ্যাঁ তার হয়তো আগে থেকেই কোনো কিডনি ডিজিজ ছিল। অথবা যদি তার পাস্ট মেডিকেল রেকর্ডস ঘাটাঘাটি করলাম, দেখলাম যে তার সিরাম ক্রিয়েটিনিন ইজ রেজড ফর মোর দেন 3 months। কোনো সময় সিমটমও আমাদের হেল্প করে। ইউজুয়ালি অ্যাকিউট কিডনি ইনজুরিতে যখন ক্রিয়েটিনিন রাইজ করে পেশেন্ট ইজ মোর সিমটোমেটিক বিকজ হি ইজ নট অ্যাডাপ্টেড টু দিস চেঞ্জ। কিন্তু ক্রনিক কিডনি ডিজিজে যখন পেশেন্টের ক্রিয়েটিনিন রাইজ করে ইট ইজ এ স্লো প্রোগ্রেসিভ প্রসেস। So patient usually adapted to this and they are usually less symptomatic compared to acute kidney injury. অথবা কিছু সাইন সিমটমস অফ ক্রনিক কিডনি ডিজিজ মে বি অ্যাভেলেবল, যেমন অ্যানিমিয়া। যদিও অ্যানিমিয়া অ্যাকিউট কিডনি ইনজুরিতে হইতে পারে যদি ইফ দেয়ার ইজ হিমোরেজ, ইফ দেয়ার ইজ হিমোলাইসিস, হাইপারটেনশন, বাট রেনাল অস্টিওডিস্ট্রফি, ইউরেমিক নিউরোপ্যাথি এগুলো যদি পাওয়া যায় ইট ইজ অলমোস্ট ডেফিনেট দ্যাট ইজ এ কেস অফ ক্রনিক কিডনি ডিজিজ। সেরাম PTH level is very high in chronic kidney disease. It takes times to rise, যার ফলে আর্লিতে অ্যাকিউট কিডনি ডিজিজটা বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা যদি আলট্রাসোনোগ্রাফি করি তাহলে ক্রনিক কিডনি ডিজিজে মোস্ট অফ দ্য কেসেসে there is echogenic and small kidneys, except few exceptions like polycystic kidney disease, amyloidosis, etc. Now let us classify chronic kidney disease. Number 1 is GFR category. GFR category তে কি ক্লাসিফাই করলাম?
আমরা জিএফআর অনুযায়ী ইট ইজ ক্লাসিফাইড ইন্টু 5 গ্রুপস, G1 to G5, and G3 is again subgroup into G3A and G3B. So more than 90 যদি জিএফআর হয়, it is G1, and less than 15 যদি জিএফআর হয়, it is G5. আরেকটা ক্রাইটেরিয়া হলো পারসিস্টেন্ট অ্যালবুমিনিউরিয়া ক্যাটাগরি। এখানে 3টা গ্রুপ করা হয়েছে, A1, A2 and A3. A1 হচ্ছে normal to mildly increased creatinine, that is it is normal albuminuria, which is আমরা সাধারণত মেজার করি by urine albumin creatinine ratio. If it is less than 30 mg per gram of creatinine in the urine, it is normal. If it is 30 to 300 mg per gram, এটাকে বলি আমরা A2। এখন বলা হয় moderately increased, আগে বলা হয়তো এটাকে microalbuminuria, but microalbuminuria নামটা nowadays it is not being used. 3 নম্বর হচ্ছে আগে যেটাকে বলা হতো macroalbuminuria, now it is called severely increased proteinuria, and it is means in more than 300 mg per gram of creatinine. এখন যখন এই দুইভাবে আমরা ক্লাসিফাই করলাম, ক্যাটাগরাইজ করলাম, তখন উই ক্যান মেক এ রিস্ক চার্ট। এইটা দেখেন, এখন আমরা যদি এই G1 A1, তাহলে এই কালার দিয়ে আমরা বুঝাচ্ছি দিস, এটা হচ্ছে সবুজ রং, সবুজ রঙে বোঝা যাচ্ছে যে মাইল্ড রিস্ক। যখন আমরা এটা ব্লুতে চলে গেলাম তখন আরেকটু বেশি রিস্ক, যখন ইয়েলোতে চলে গেলাম তখন আরো বেশি রিস্ক, যখন লালে চলে গেলাম তখন একবারে হাইয়েস্ট রিস্ক। আর এখানে কিছু নাম্বার লিখে আছে, দেন 1, 2, 3, ইট ইজ ইউজুয়ালি defined by KDIGO guidelines. তারা বলছে যে দিস ইজ দ্য নাম্বার অফ ফ্রিকোয়েন্সি অফ ফলো আপ অফ এ পেশেন্ট। এদেরকে বছরে একবার ফলো আপ করতে হবে, এদেরকে বছরে 2 বার, এদেরকে বছরে 3 বার, কিন্তু এদেরকে বছরে 4 বার করে ফলো আপ করা দরকার। এখন আমরা যখন একটা ডায়াগনোসিস অফ ক্রনিক কিডনি ডিজিজ করি, মনে করেন একটা পেশেন্ট ইজ ডায়াবেটিক কিডনি ডিজিজ, তাহলে আমরা লিখবো ইট ইজ এ কেস অফ ডায়াবেটিক কিডনি ডিজিজ G5A3। তাতে আমরা কি বুঝলাম, যে তার ডায়াবেটিক কিডনি ডিজিজ, বাট হিজ eGFR is less than 15, his albuminuria is in the severe group. Similarly, মনে করেন একটা পেশেন্টের distal tubular renal acidosis, তার there is abnormalities in the tubular functions giving rise to persistent metabolic acidosis. তখন but his GFR is within normal range, it is more than 90, his albuminuria is normal range A1. So it is also a chronic kidney disease, distal tubular renal acidosis G1 and A1. আমরা এখন হোয়াট ইজ দ্য মানে আমাদের সিকেডির প্রবলেমটা কত বড়। অ্যাজ দ্য ইনফেকশাস ডিজিজ দুনিয়াতে কমে যাচ্ছে, কমে যাওয়ার ফলে এখন দেখা গেছে যে নন ইনফেকশাস ডিজিজ লাইক ডায়াবেটিস, হাইপারটেনশন, সিবিটি, ম্যালিগনেন্সি, সিকেডি, these are all associated with increasing morbidity, mortality and increasing healthcare burden day by day. এটা একটা স্টাডি based on the results of Global Burden of Disease 2013 study. তারা দেখাইছে কি 1 in 57 deaths worldwide is due to CKD. 7% of all cardiovascular deaths are attributable to CKD, and there is 134% increase in the death from chronic kidney disease from 1990 to 2013. আর এই স্টাডির এইটা হচ্ছে গ্লোবাল ডিজিজ বার্ডেনের যে পাবলিকেশন, সেটা দিস মান্থে, এই মাসের এই সেপ্টেম্বর মাসে এটি পাবলিশ হচ্ছে ল্যান্সেটে। তারা বলছে ইন 2017 there was 697 million cases of CKD worldwide with a global prevalence of 9.1%. এবং 1990 থেকে 2017 পর্যন্ত there is an increase of all age prevalence of CKD by 29%. কিন্তু সাথে সাথে কিন্তু মানুষের renal replacement থেরাপিরও সুবিধা বাড়ছে। Dialysis increased by 43%, kidney transplantation increased by 34%. The global all-age mortality risk from the CKD increases by 41% from 1990 to 2070. এই স্টাডিতে ওনারা একটা বাংলাদেশ স্ট্যাটিস্টিক্স ইউজ করছেন, যে স্ট্যাটিস্টিক্সে দেখানো হয়েছে যে বাংলাদেশে in 2017 there are about 1.12 lakh of patients suffered from chronic kidney disease, and a death of about 16,783 patients died from chronic kidney disease in 2017. এটা ব্লুটুথ অন করুন। এখানে আমরা আরেকটা স্টাডি দেখাচ্ছি যেটা পাবলিশড হয়েছে ইন এপ্রিল 2019। এখানে তারা করেছেন কি, আইসিডিডিআরতে যেসব রোগীকে আমরা রেফার করি ফর এক্সামিনেশন, তাদের সিরাম ক্রিয়াটিনিন যারা পরীক্ষা করছে তাদের সবাইকে এখানে ইনক্লুড করে, এবং এ বিগ পপুলেশন দ্যাট ইজ 2,18,000 অ্যাডাল্টস। এটার মধ্যে মোর দেন 19 ইয়ার যারা ক্রিয়াটিনিন পরীক্ষা করছেন তাদের ক্রিয়াটিনিনটাকে তারা নিয়ে ওটা থেকে জিএফআর করে তারা দেখাইছেন যে 34% অফ দিস আর মেলস
males have raised serum creatinine, 31% of these females have raised serum creatinine. But actually, this is not representing our population because এরা তো হচ্ছে পেশেন্ট যাদেরকে আমরা ক্রিয়েটিনিন পরীক্ষা করার জন্য পাঠাইছি এবং এদের মধ্যে অ্যাকিউট রেনাল ফেলিউরও আছে, অনেক কিডনি ডিজিজও আছে। কাজেই তারপরে আরেকটা মেটা অ্যানালাইসিস এন্ড সিস্টেমিক রিভিউ পাবলিশ করছে গত মাসেই ইন দ্য ইন্টারনাল জার্নাল অফ ইউরোলজি অ্যান্ড নেফ্রোলজি বাই সুজন বণিক অ্যান্ড অন্তরা ঘোষ ফ্রম ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি নোয়াখালী। তারা বলছেন দে হ্যাভ মেটা অ্যানালাইজড অ্যান্ড দে ইনক্লুডেড 9 স্টাডিজ এবং এই 9টা স্টাডির মধ্যে ওই যে স্টাডিটা যেটা একটু আগে দেখালাম আইসিডিটার, সেটাও কিন্তু ইনক্লুডেড। যেহেতু এটার পপুলেশন অনেক বেশি, অন্য যে 8টা স্টাডি সেই 8টা স্টাডির পপুলেশন রেঞ্জেস ফ্রম 400 to 1400। কাজে দ্য হোল স্টাডির রিজাল্টটাকে সুপারসিড করে গেছে একটা স্টাডির রিজাল্ট, যার ফলে তাদের an overall prevalence of CKD is raised up to 22.48%. Actually, this is not so much high. এখন আমরা দেখি যে সারা দুনিয়াতে 2 million pupils worldwide currently receive treatment with dialysis or kidney transplantations. কিন্তু মজার বিষয় হলো এই যে 2 million people যারা renal replacement therapy এনজয় করতেছেন, তাদের more than 50% are in only 5 countries like United States, Japan, Germany, Brazil, and Italy. And these 5 countries only represents 12% of the world population. তার মানে 12% of world population enjoying more than 50% of the renal replacement therapy facilities. Community সার্ভেতে বলা হচ্ছে যে number of people with end-stage kidney disease is just the tip of the iceberg. এখানে একটা গ্লোবাল প্রিভ্যালেন্স অফ কিডনি ডিজিজের 2016 এর যে পাবলিকেশন, সেটাতে ওনারা বলেছেন যে সিকেডি স্টেজ 1 3.5%, স্টেজ 2 3.9%, স্টেজ 3 7.6%। কিন্তু যারা আমাদের কাছে আসেন, দ্যাট ইজ দ্য পেশেন্টস অফ সিকেডি স্টেজ 4 এন্ড সিকেডি স্টেজ 5, তারা টোটাল অনলি 0.5%। তার মানে সিমটোম্যাটিক পেশেন্টস বা যারা ডাক্তারদের কাছে সাধারণত আসেন, তাদের পপুলেশন অনলি 0.5% অফ দ্য টোটাল সিকেডি পপুলেশন। If you see this slide, there is a huge populations of chronic kidney disease, but most of these populations are below the water level, and above the water level, there is a visible population is only 0.5%. CKD এর আরেকটা ইম্পর্টেন্স হলো it is a multiplier of the mortality risk associated with cardiovascular disease. Chronic kidney disease increases cardiovascular morbidity and mortality. যদি ডায়াবেটিক পেশেন্টের CKD থাকে, তাহলে যিনি শুধু ডায়াবেটিস আর যার সিকেডি আছে তাদের মধ্যে ডিফারেন্স হলো 2 to 4 fold ইনক্রিজ ইন দ্য সিকেডি গ্রুপ অফ কার্ডিওভাস্কুলার মরবিডিটি মর্টালিটি। পেশেন্ট একজন মনে করেন হাইপারটেনশনও আছে, ডায়াবেটিসও আছে, কিন্তু তার সাথে সিকেডিও আছে। যাদের সিকেডি আছে তাদের মর্টালিটি রিস্ক ইনক্রিজ বাই 4 to 8 folds। এই যে অ্যাট্রিবিউটেবল সিভিয়ারিটি রিস্ক ইনক্রিজেস, এটা কিন্তু ইনক্রিজ করে অ্যাগেন স্টেজ টু স্টেজ। আমরা যদি নেক্সট স্লাইডটাতে দেখি, দিস ইজ এ স্টাডি পাবলিশড ইন 2004। তারা দেখিয়েছেন যে the adjusted hazard ratio of death in CKD stage 3A is 1.2, but when the patient reaches CKD stage 5, it is 5.9. Similarly, the adjusted hazard ratio of the cardiovascular events in CKD stage 3A, it is only 1.4, but যখন the patient reach করে CKD stage 5, it is only 3.4%. It is increased to 3.4%. Similarly, the patient's risk of hospitalizations also with a reduced estimated GFR follow the same pattern. তাহলে এ থেকে তারা আমাদের ইনফারেন্সটা কি হলো? The results indicate that serious impact of CKD progression. তার মানে সিকেডিকে আমরা যত আর্লি আটকাইতে পারবো, তত আমাদের মর্টালিটি মরবিডিটি কম হবে। যত সিকেডি প্রগ্রেস করবে টু লেটার স্টেজেস, তার মরবিডিটি মর্টালিটি বেশি হবে। এখন আমরা আসি সিকেডি হচ্ছে কেন? হোয়াট আর দ্য কজেস অফ সিকেডি? আমি এখানে 3টা ভাগে ভাগ করেছি আমরা। একটা হচ্ছে সাসসেপ্টিবিলিটি ফ্যাক্টরস, ইনিশিয়েশন ফ্যাক্টরস এন্ড প্রগ্রেশন ফ্যাক্টরস। সাসসেপ্টিবিলিটি ফ্যাক্টর মানে রিস্ক ফ্যাক্টর, যেসব কন্ডিশনগুলো থাকলে ওই পেশেন্টের বা ওই পার্সনের সিকেডি ডেভেলপ করার সম্ভাবনা বেশি, তাদেরকে বলছি আমরা সাসসেপ্টিবিলিটি ফ্যাক্টর। এর মধ্যে কি কি আছে? অ্যাডভান্সড এজ, ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, রিডিউসড কিডনি মাস। রিডিউসড কিডনি মাস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ উই মাস্ট নো দ্যাট মনে করেন একটা লো বার্থ ওয়েট চাইল্ড অথবা একটা ইউরিনেফ্রেক্টোমাইজড পেশেন্টস, তাদের কিন্তু নেফ্রন নাম্বার কমে গেল অর্ধেক যখন ইমিউনোনেফ্রেক্টমি করলেন, সেই হাফ অফ দ্য নেফ্রন নাম্বার দেন হ্যাভ টু টেক দ্য ফুল বার্ডেন অফ দ্য বডি, এবং এই ফুল বার্ডেন নিতে গেলে দে আর ওভার বার্ডেন, আলটিমেটলি দে বিকামস
focal segmental glomerulosclerosis, ultimately chronic kidney disease. Family history of kidney disease, past history of AKI. This past history of AKI is another important factor which may be is an increased risk factor for chronic kidney disease. কারণ হচ্ছে যখনই আপনার AKI হবে, a good number of nephrons আপনার ড্যামেজ হয়ে যাবে। কাজে AKI হইলে যে সব নেফ্রন আপনার ভালো থাকবে না। কাজে যখন after AKI a patient has not the full number of nephrons, he is having a small number of nephrons than his original nephrons. Systemic inflammations, dyslipidemia, obesity, blood population. Now come to the initiation factors. Initiation factor মানে হচ্ছে যেটা আমাদের ডায়াবেটিস CKD করবে। Diabetes mellitus is the important cause. Hypertension, glomerulonephritis, autoimmune disease, infections like systemic and urinary infections, cystic disease, nephrotoxic drugs, obstruction to the lower urinary tract, renal stone disease. এইসব কন্ডিশনের জন্য আমাদের CKD ইনিশিয়েশন হতে পারে। একবার যখন CKD প্রসেসটা স্টার্ট করলো, এই প্রসেসটা কিন্তু প্রোগ্রেস করবে, and there are some factors which helps to progress these conditions. তাকে বলতেছি আমরা progression factors. Poorly controlled blood sugar, poorly controlled blood pressure, persistent proteinuria, obesity, smoking, dyslipidemia, associated cardiovascular disease, etc. আমরা যদি শুধু কজ চিন্তা করি তাহলে majority of the CKD patient cause of the CKD is diabetes mellitus, followed by hypertension, glomerulonephritis, interstitial nephritis, and others. এখানে আমি একটা স্লাইড দেখাচ্ছি আপনাদের হাউ টু প্রিভেন্ট CKD. আমরা একটু আগে দেখলাম যে CKD যত প্রোগ্রেস করবে ততই আমাদের মরবিডিটি বাড়বে, মর্টালিটি বাড়বে। তাহলে আমাদের CKD প্রিভেন্ট যদি করতে পারতাম আমরা, তাহলে আমাদের জন্য সবচেয়ে প্রিভেন্ট করার জন্য আমাদের ডিফারেন্ট স্টেজে কাজ করতে হবে। ন্যাশনাল লেভেলে হচ্ছে কি অ্যাচিভ দি SDG গোলস, ইউনিভার্সাল হেলথ কেয়ার, অ্যান্টিনেটাল কেয়ার, এডুকেট গার্লস, প্রিভেন্ট টিনেজ প্রেগন্যান্সি, জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড পাবলিক হেলথ মেজার্স। মায়েদের ব্যাপারে কি করবো আমরা? অলওয়েজ প্রি-এক্লাম্পসিয়া প্রোফাইল্যাক্সিস, আইডেন্টিফাই মাদার্স এট ফিউচার রিস্ক অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ, CKD, DM, etc. Always try to avoid AKI because of any cause. Children's ব্যাপারে good nutrition is very important, but try to avoid overweight and obesity and avoid acute kidney injury. Adolescent যারা তাদেরকে sexual health এবং family planning teaching দেওয়া is very important, and we also teach them about pre-eclampsia prophylaxis, avoid nephrotoxins, and the most important nowadays is avoid smoking, alcohols and drugs, that is addictions, and avoid AKI. Adult যারা তাদেরকে lifestyle education দিতে হবে, pre-eclampsia prophylaxis, avoid nephrotoxins, avoid smoking, alcohol, weight control, avoid AKI, and screen and high risk groups. Screening high risk group. এখানে অ্যাডাল্টদের ব্যাপারে আমাদের স্ক্রিনিং করতে হবে about the high risk groups: JIT, hypertension, diabetes, and infections. Similarly, elderly pre-eclampsia prophylaxisটা বাদ গেলে বাকিগুলো সবই থাকলো। Lifestyle education, healthy aging, avoid nephrotoxins, avoid smoking, alcohol, screen for high risk groups, JIT, hypertension, diabetes, infections, and weight control, and avoid AKI. Now আমরা স্ক্রিন যদি করতে চাই, কাদেরকে স্ক্রিন করব? It is not possible for us to screen the whole population of Bangladesh. So we have to selectively screen the high risk person. এই হাই রিস্ক পারসন বের করার জন্য আমাদের ওয়ার্ল্ড কিডনি ফাউন্ডেশন থেকে ওয়ার্ল্ড কিডনি ডেতে একটা পোস্টার করা হয়েছিল। আমরা যদি একজন পারসনকে এই কয়েকটা প্রশ্ন আস্ক করি, ডু ইউ হ্যাভ হাই ব্লাড প্রেশার, ডু ইউ সাফার ফ্রম ডায়াবেটিস, আর ইউ ওভারওয়েট, ডু ইউ স্মোক, আর ইউ 50 years, ডু ইউ হ্যাভ এ ফ্যামিলি হিস্ট্রি অফ কিডনি ডিজিজ, ডু ইউ সাফার ফ্রম আদার কিডনি ডিজিজ, এই প্রশ্নগুলোর একটাতেও যদি কেউ ইয়েস আনসার করেন, তাদেরকে সম্ভব যদি হয় তাহলে স্ক্রিনিং করা দরকার। কিন্তু আসলে আমরা স্ক্রিন করি মেইনলি তিনটা গ্রুপ, একটা হচ্ছে ডায়াবেটিক, একটা হচ্ছে হাইপারটেনসিভ, একটা হচ্ছে এল্ডারলি পপুলেশন। স্ক্রিনিং কিভাবে করব? আমরা যেমন CKD ডেফিনিশনে দেখছি কি দুইটা জিনিস আমাদের লাগবে, একটা হচ্ছে GFR, একটা হচ্ছে প্রোটিনিউরিয়া। সো ইউরিন পরীক্ষা করে প্রোটিনিউরিয়া, এটা খুবই সহজ পরীক্ষা, এবং GFR করার জন্য একটা সেরাম ক্রিয়াটিনিন লেভেল করব, দেন উইল এস্টিমেট দ্য GFR। এই দুইটা পরীক্ষা করে যদি দেখি আমরা পেশেন্টের CKD আছে অথবা CKD নাই, তাহলে আমরা তাকে ওইভাবে ট্রিট করব। প্রেজেন্টেশন অফ ক্রনিক কিডনি ডিজিজ আমরা যেটা দেখাইলাম যে স্লাইডে, যে বেশিরভাগ they are asymptomatic because they are underneath and invisible. So they can be detected during medical checkup for other purposes or during screening. But symptoms usually develops in CKD stage 4 and stage 5. এটা একটা স্লাইড আমরা দেখি যে CKD এমন একটা রোগ which involves almost every systems of the body. তাহলে আমরা পেশেন্টের অ্যানিমিয়া হতে পারে,
platelet abnormality, skin মধ্যে pigmentation, pruritus, GI tract anorexia, nausea, vomiting, diarrhea, endocrine system cell abnormality. Renal, patient may develop nocturia, polyuria, frothy urine, foamy urine, etc. Cardiovascular system, patients may develop hypertension, peripheral vascular disease, heart failure, and uremic pericarditis. Mostly in central nervous system, patients ultimately develops fits, coma, and confusion, which is called uremic encephalopathy, and patients may develop renal osteodystrophy. এখন আমরা যদি পেশেন্টকে কি হিস্ট্রি দিব, আমরা একটা পেশেন্টকে আমরা সাসপেক্ট করলাম যে ইয়াস হি ইজ পসিবলি এ কেস অফ ক্রনিক কিডনি ডিজিজ। হিস্ট্রিতে মোস্ট ইম্পর্টেন্ট পেশেন্টের সিমটমস কি? পেশেন্টের সাধারণত যেসব সিমটমস থাকে যেগুলো হলো নকচুরিয়া, ফ্রিকুয়েন্সি, পলিউরিয়া, হেজিটেন্সি, অথবা হিস্ট্রি অফ ফোমি ইউরিন, ফ্রোদি ইউরিন, অথবা সোয়েলিং অফ দ্য লেগ, সোয়েলিং অফ দ্য পাফি ফেস এটসেট্রা। তখন আমরা তার প্রায়র হিস্ট্রি অফ এনি কিডনি ডিজিজ অর এনি ডায়ালাইসিস, পেশেন্ট বলতে পারে যে আমার 10 বছর আগে একবার অ্যাকিউট কিডনি ইনজুরি হয়েছিল এবং আমাকে 5টা ডায়ালাইসিস দেওয়া হয়েছিল, 7টা ডায়ালাইসিস দেওয়া হয়েছিল, অথবা তার আগে থেকে কোনো কিডনি ডিজিজ ছিল, অথবা হি হ্যাজ এনি হিস্ট্রি অফ ইনসিডেন্টাল অ্যালবুমিনিউরিয়া, হিমাচুরিয়া ইন দ্য পাস্ট। তারপরে ফ্যামিলি হিস্ট্রি অফ কিডনি ডিজিজ অলসো ইম্পর্টেন্ট। ফ্যামিলি হিস্ট্রি অফ এডিপিকেটি, এলপোর্ট সিনড্রোম, ডায়াবেটিক কিডনি ডিজিজ। ডিজিজেস তার এমন কোনো ডিজিজ আছে কিনা, কমোরবিড কন্ডিশন দ্যাট মে শেয়ার risk factors of chronic kidney disease like diabetes, hypertension, chronic coronary artery disease, peripheral artery disease, heart failure, etc. Patient ki suffer korteche from any systemic disease which might affect kidney like rheumatologic disease, SLE, Sjogren's syndrome, systemic sclerosis. History of nephrolithiasis may also present in some cases. And lastly, the use of medications is very important. We must always take the drug history of the patients. These may be OTC drugs like NSAIDs, herbal medications, or prescription drugs like lithium, calcineurin inhibitors, etc. আমরা যদি পেশেন্টকে ফিজিক্যাল এক্সামিনেশনে যাই, অ্যাকচুয়ালি there is no classic or diagnostic physical examination finding. জেনারেল এক্সামিনেশনে আমরা দেখতেছি পেশেন্টের হাইপারটেনশন থাকার সম্ভাবনা খুব বেশি, অলমোস্ট 80% of the chronic kidney disease patients develop hypertension. There is every chance of develop anemia, edema, or scratch mark on the skin for itching. Accurate measurement and assessment of blood pressure is very, very essential in a CKD patients because most of our patients died of cardiovascular causes. Complete cardiovascular examination is essential. General assessment of the patient's fluid status. We must assess whether he is euvolemic, hypervolemic, or hypovolemic. You know that আমরা nephrologist কিন্তু ডিহাইড্রেশনকে বেশি ভয় পাই দেন ভলিউম ওভারলোড। ভলিউম ওভারলোড একটু আমরা চিকিৎসা করলে কিছু সময়ের মধ্যে আমরা ঠিক করে ফেলতে পারি, বাট ডিহাইড্রেশন ক্যান গিভ রাইজ টু সাম ইরিভার্সিবল ড্যামেজ টু দ্য কিডনিস। অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমরা দেখতে পারি দেয়ার মে বি রেনাল এনলার্জমেন্ট, দেয়ার মে বি প্রেজেন্স অফ রেনাল বুইস, দেয়ার মে বি উই মে রুল আউট urinary tract obstruction, sometimes there may be bladder distension. Examination, there is prostate examinations as well as pelvic examinations in case of females is essential. যদি পেশেন্টসের হাইপারটেনশন, ডায়াবেটিস এগুলো থাকে, we must also look for whether there is any other target organ damage like microvascular complications. ইনভেস্টিগেশন অফ সিকেডির প্রথম কাজ হলো আমাদের পেশেন্টের কি আদৌ সিকেডি আছে সেটা দেখা। সেটা কিভাবে দেখবো? বাই জিএফআর, proteinuria, and history that it is persistent for more than 3 months. যদি জিএফআর পেশেন্টের সিকেডি থাকে, the next কাজ হচ্ছে তার কি কারণে সিকেডি হলো। So this is blood sugar, urine analysis for features of GN, serologic tests like C3, C4, NCA, NA, anti-DSDNA, anti-GBM antibodies, cryoglobulins, etc. Ultrasonography may also help sometimes in the identification of the cause, like polycystic kidney disease, like obstructive idiopathy, etc. Kidney biopsy actually may help if we can do it in very early stages, in the stage 1, 2, or early stage 3. But in the late stages, actually the kidney becomes fibrosed and the biopsy actually do not give too much information. We must also identify is there any reversible factors like dehydration, infection, etc. Identification of any complications. Patients are ki kono complication ache kina, jeman anemia, CKD, MBD, cardiovascular disease. And finally, we must always identify is there any risk factors for cardiovascular disease. Now আমরা আসলাম চিকিৎসা কিভাবে ম্যানেজ করব। আমরা ম্যানেজ করার জন্য আমি দুইটা ভাগ করেছি। প্রথম ভাগ হচ্ছে যারা ইন দ্য স্টেজ 1, স্টেজ 2 and স্টেজ 3A স্পেশালি অর সামটাইমস স্টেজ 3B, তাদেরকে আমরা এই তিনটা জিনিসই ভাগ করতে পারি। দিস আর ট্রিটমেন্ট এইমড এট স্পেসিফিক কজ, দ্যাট ইজ যে কারণে সিকেডি হয়েছে তার চিকিৎসা।
যদি ডায়াবেটিস হয় ডায়াবেটিস কন্ট্রোল, যদি হাইপারটেনশন হয় হাইপারটেনশন কন্ট্রোল, যদি পেশেন্টের এসএলই হয় তাহলে লুপাস নেফ্রাইটিসের চিকিৎসা এটসেট্রা। অলওয়েজ এই জিনিসটা মনে রাখতে হবে, যখনই আমাদের কাছে একটা পেশেন্ট আসবে উইথ রেইজড সেরাম ক্রিয়াটিনিন অর রিডিউসড জিএফআর, we must always look, is there any acute or chronic condition? মনে করেন একটা পেশেন্ট তার সেরাম ক্রিয়াটিনিন ছিল 2 বা 3, এইভাবে সে মেনটেন করতেছে ফর লাস্ট 2 ইয়ার্স 3 ইয়ার্স, সাডেনলি পেশেন্টের ডায়রিয়া হলো, সে আমাদের কাছে নিয়ে আসলো সেরাম ক্রিয়াটিনিন 10। সো এটা কিন্তু একটা অ্যাকিউট কন্ডিশন, অ্যাকিউট রাইজ অফ সেরাম ক্রিয়াটিনিন। এখানে আমরা যদি পেশেন্টকে ট্রিট করতে পারি, মেবি পেশেন্টের ক্রিয়াটিনিন আবার ফিরে তার অরিজিনাল জায়গায় যেমন 2 বা 3-এ চলে যেতে পারে। নাম্বার 3 হচ্ছে স্লোয়িং অফ প্রোগ্রেশন। পেশেন্টের যেহেতু কিডনি ডিজিজ হয়েছে, ইট ইজ এ প্রোগ্রেসিভ ডিজিজ, ইট উইল প্রোগ্রেস ডেফিনেটলি। তো আমাদের কি কি ব্যবস্থা নিলে আমরা তাকে স্লো করতে পারি তার প্রোগ্রেশনটা, সো দ্যাট হি মে রিচ রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি আফটার এ লং টাইম। এই যে স্টেজগুলা, এই স্টেজগুলা কিন্তু নট নেসেসারিলি done by the nephrologist. It can be done by the general physicians, even our general internists and others, because there is no আমাদের এত বেশি নেফ্রোলজিস্ট নাই যে যারা সবগুলো পেশেন্টকে ফলো আপ করতে পারবে। তারপরে when the patient reaches stage 4 or stage 5, then we have to find out and manage the complications, and we have to prepare the patient for renal replacement therapy. এই স্টেজগুলোতে কিন্তু you must refer the patients to a nephrologist, and finally renal replacement therapy. এখন আমরা আসি ট্রিটমেন্ট অফ স্পেসিফিক ডিজিজে। সবগুলো ডিজিজ তো আমরা এখানে আলোচনা করতে পারবো না। আমরা আলোচনা করতে চাই ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন। আর্লি ডায়াগনোসিস এন্ড প্রম্পট ট্রিটমেন্ট অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস অর আদার ডিজিজ স্পেসিফিক থেরাপি শুড বি গিভেন। ডায়াবেটিস ম্যানেজমেন্ট নিয়ে কেডো কি এই মাসেই একটা গাইডলাইন প্রকাশ করেছে। দে বলছে there is comprehensive diabetes care. Patients with diabetes and CKD should be treated with a comprehensive strategy to reduce the risk of kidney disease progression. তারা এখানে কয়েকটা জিনিস দিচ্ছেন। একটা হচ্ছে গ্লাইসেমিক কন্ট্রোল, renin-angiotensin blockage, blood pressure control, lipid management, lifestyle and physical activity, smoking cessation, nutrition, and aspirin for prevention of cardiovascular disease. এখানে লক্ষ্য করার মতো একটা জিনিস হলো যে গ্লাইসেমিক কন্ট্রোল ইনক্লুডিং SGLT2 ইনহিবিটরস, এখানে একটা স্পেসিফিক ড্রাগের নাম আসছে। আগে যেমন ব্লাড প্রেশার কন্ট্রোলের ব্যাপারে কথা ছিল যে ব্লাড প্রেশার কন্ট্রোল ইউজিং এসি ইনহিবিটরস অর এআরবি, কিন্তু ডায়াবেটিসে এমন কোনো ওষুধ ছিল না। কিন্তু এখন স্পেসিফিক্যালি একটা ওষুধের নাম চলে আসছে, গ্লাইসেমিক কন্ট্রোল ইউজিং SGLT2 ইনহিবিটরস। দে হ্যাভ গিভেন এ অ্যালগোরিদম। একটা অ্যালগোরিদমের প্রথম অ্যালগোরিদম হচ্ছে যে লাইফস্টাইল থেরাপি গ্লাইসেমিক কন্ট্রোলের জন্য, কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, নিউট্রিশন, ওয়েট লস। যখন এটাতে হলো না, আমরা টার্গেট গ্লাইসেমিক কন্ট্রোলে পৌঁছতে পারলাম না, দেন উই হ্যাভ টু ইউজ এ বেস ড্রাগ থেরাপি। এবং বেস ড্রাগের মধ্যে 2টা ড্রাগের নাম বলা হয়েছে, একটা হচ্ছে ম্যাটফরমিন, একটা হচ্ছে SGLT2 ইনহিবিটরস। কিন্তু দুঃখের বিষয় হলো যে এই ম্যাটফরমিন এবং SGLT2 ইনহিবিটরস কোনোটাই আমরা যখন সিকেডি ইজিএফআর যখন 30-এর নিচে চলে আসে তখন আর এগুলো ইউজ করা যায় না, দে বিকামস কন্ট্রাইন্ডিকেটেড। এবং অলসো ইন ডায়ালাইসিস পেশেন্টস উই শুড ডিসকন্টিনিউ দিস ড্রাগস। তাহলে যদি আমরা ইউজ করলাম ম্যাটফরমিন উইথ SGLT2 ইনহিবিটরস ইন দ্য ফার্স্ট স্টেপ, যদি আমরা আমাদের টার্গেট রিচ করতে পারি, ইট ইস গুড। যদি রিচ করতে না পারি, অথবা যদি এই ড্রাগগুলা কন্ট্রাইন্ডিকেটেড, দেন উই হ্যাভ টু গো ফর এডিশনাল ড্রাগ থেরাপি এজ নিডেড ফর গ্লাইসেমিক কন্ট্রোল। এই ড্রাগ থেরাপি গাইডেড বাই পেশেন্টস প্রিফারেন্স, comorbidities, EGFR and cost. এখানে প্রথম ড্রাগ আসছে GLP-1 receptor agonist, which is preferable because it has some activities which is protective of the cardiovascular morbidity and mortality. এটার পরে আসছে DPP-4 inhibitors, তারপরে আসছে ইনসুলিন সালফোনিলুরিক। ইনসুলিন সালফোনিলুরিককে আমরা অন্য কালার দিছি, কারণ হচ্ছে দে হ্যাভ ভেরি হাই হাইপোগ্লাইসেমিক পটেনশিয়াল। সো এই ওষুধগুলো দেওয়ার পরে পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করার চান্স অনেক বেশি। থায়াজোলিডিনিডন, পায়োগ্লিটাজোন, রসিগ্লিটাজোন এগুলো ইউজ করতে পারি, কিন্তু দে কজেস ফ্লুইড রিটেনশন, সো ভলিউম ওভারলোড হওয়ার সম্ভাবনা খুব বেশি। অ্যান্ড উই ক্যান অলসো আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটরস। In the last decade, 2 new groups of drugs, these are called cardiovascular metabolic agents, are found for type 2 diabetes. One group is SGLT2 inhibitors, another group is GLP-1 receptor agonist. There are different studies. Which study shows that SGLT2 inhibitors use reduces the cardiovascular events, reduces cardiovascular death, reduces heart failure hospitalizations, and as well as also reduces the progression of the kidney disease.
On the other hand, this GLP-1 receptor agonist, they also reduces cardiovascular events, cardiovascular death, but they have no effect on heart failure, and they also reduces nephropathy. Now come to these new drugs, that is SGLT2 inhibitors. What are the favorable and unfavorable effects? This is very interesting that these drugs started his journey as hypoglycemic agents. But now you see among the favorable effects, the prevention and incidence of treatment of established heart failure, reduction of major cardiovascular events, reduction of blood pressures and body weight, preservation of renal function. And in the bottom of the list, it comes improvement of glycemia. So now it is no more a hypoglycemic agent, it is a cardiac and renal protective agent. Like every other drugs, এই ড্রাগেরও কিছু unfavorable effects আছে, যেমন genital infections, especially fungal infections, diabetic ketosis. যখন আমাদের পেশেন্ট শরীর থেকে গ্লুকোজ চলে যায়, তখন তাদের সাবস্ট্রেট ইউজটা শিফট হয়ে যায় ফ্রম কার্বোহাইড্রেট টু ফ্যাট। যখন এক্সেসিভ ফ্যাট ইউজ করা হয় যে সাবস্ট্রেট, দেয়ার ইজ পসিবিলিটিস of development of normoglycemic ketoacidosis. And only in one study, that is Canva study, where they use scanagliflozin, they shows that in diabetic patients, there is increased number of lower limb amputations found in this, but no other studies found this complication. তাহলে এই যে গ্লুকোজ SGLT2 নিয়ে এত মাতামাতি, এত কথাবার্তা, আসলে এটার মেকানিজম অফ অ্যাকশনটা কি? SGLT2 ইনহিবিশন কি করছে? আমাদের প্রক্সিমাল টিবিউলে সোডিয়াম এবং গ্লুকোজ অ্যাবজর্পশন বন্ধ করে দিচ্ছে, যার ফলে শরীর থেকে সোডিয়ামও বের হয়ে যাচ্ছে, গ্লুকোজও বের হয়ে যাচ্ছে। বিকজ অফ গ্লাইকোসুরিয়া, দ্যার ইজ ইনক্রিজড ইউরিকোসুরিয়া, ডিক্রিজড HbA1c, A1c, নেগেটিভ ক্যালোরিক ব্যালেন্স। অন্যদিকে নেট্রিউরেসিসের জন্য কি হচ্ছে? রিডিউসড প্লাজমা ভলিউম, রিডিউসড ব্লাড প্রেশার অ্যান্ড রিডিউসড টিবিউলোগ্লোমারুলার ফিডব্যাক। যখন বেশি বেশি সোডিয়াম পৌঁছে যাচ্ছে আমাদের জাক্সটাগ্লোমারুলার অ্যাপারেটাসে, সে কি করছে? সে এটাকে প্রিভেন্ট করার জন্য এফারেন্ট আর্টারিওলটা কনস্ট্রিক্ট করে দিচ্ছে, এবং এই এফারেন্ট আর্টারিওল কনস্ট্রিক্ট করার সাথে সাথে আমাদের ইন্ট্রাগ্লোমারুলার প্রেশার কমে যাচ্ছে। তাহলে এই সবগুলো মিলাইয়া উই হ্যাভ cardiac and renal protection. Finally, the drug is the insulin. In case of type 1 diabetes mellitus and in type 2 diabetes mellitus, we may use insulin. But we must remember যে যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে তাদের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স অনেক বেশি। এই জন্য বলা হচ্ছে যদি সম্ভব হয় লং অ্যাক্টিং ইনসুলিন ইউজ করবেন না, নাম্বার 1। নাম্বার 2, যদি সম্ভব হয় তাহলে আমরা অ্যানালগ ইনসুলিন ইউজ করব। আর রুলস কিছু মনে রাখতে হবে যে ইফ দ্য GFR ইজ মোর দেন 50, ইট ডাজ নট রিকোয়ার ডোজ অ্যাডজাস্টমেন্ট অফ ইনসুলিন। যদি GFR ইজ 50 থেকে 10 হয়, রিকোয়ার 25% রিডাকশন অফ দ্য প্রিভিয়াস ডোজ অফ ইনসুলিন। যদি CCR 10-এর নিচে চলে আসে, রিকোয়ার 50% রিডাকশন অফ দ্য প্রিভিয়াস ইনসুলিন। না, তাহলে আমাদের টার্গেটটা কি? আমরা কোন টার্গেটে পৌঁছাবো আফটার ট্রিটমেন্ট রিগার্ডিং গ্লাইসেমিক কন্ট্রোলস ইন ডায়াবেটিক পেশেন্টস অফ ক্রনিক কিডনি ডিজিজ? টার্গেট রেঞ্জেস ফ্রম 6.5 to 8। তাহলে লোয়ার রেঞ্জটা কাদের জন্য, আপার রেঞ্জটা কাদের জন্য? লোয়ার রেঞ্জ হচ্ছে তাদের জন্য যাদের সিভিয়ারিটি অফ CKD ইজ লেস, যাদের ফিউ মাইক্রো অ্যান্ড ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনস, যাদের এজ ইজ ইয়ং, যাদের লং লাইফ এক্সপেক্টেন্সি, এইসব পেশেন্টকে আমরা লোয়ার টার্গেট সিলেক্ট করব। আর ফর দ্য patients who have severity of kidney disease is very high, that is G5, যাদের microvascular complications অনেক, যাদের বয়স বেশি, যাদের লাইফ এক্সপেক্টেন্সি কম, তাদের জন্য we should select a higher target of HbA1c. ব্লাড প্রেশার লোয়ারিং কি ডায়াবেটিক টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টের প্রয়োজন আছে? এটা কি কোনো লাভ আছে কিনা? This is a meta-analysis published in February 2015 in Journal of American Medical Association. They included 40 trials, including more than 1 lakh participants. তারা দেখিয়েছেন যে 10 millimeter lower systolic blood pressure যদি আমরা করতে পারি, it is associated with significantly lower risk of mortality, cardiovascular events, coronary disease, stroke, albuminuria, and retinopathy. So they concluded in type 2 diabetes, BP lowering was associated with improved mortality and other clinical outcomes. So diabetic management in CKD, closing comments হচ্ছে we have entered a new era of diabetes treatment with no longer glucose centric. আগে শুধু গ্লুকোজ গ্লাইকোজেন কমানো, গ্লুকোজ কমানো ছিল। Now glucose centric, then patient centric. Identify which patients may benefit or have great risk from adverse events
and chose medications to assist the patients in avoiding major comorbidities and associated with diabetes. Now, the next condition which is important to cause chronic kidney disease, hypertension. Hypertension frequently accompanies advanced CKD. Most patients develops hypertension from CKD, then develop CKD from hypertension. Hypertension একটা vicious circle তৈরি করে। You see, hypertension, it causes proteinuria, it causes tubular intestinal inflammation, tubular fibrosis, tubular atrophy, and further hypertension. তাহলে আমরা এই vicious সার্কেলটাকে যদি ব্রেক করতে না পারি, তাহলে আমাদের হাইপারটেনশন বাড়তেই থাকবে, প্রোটিনিউরিয়া বাড়তেই থাকবে, কিডনি ড্যামেজ বাড়তেই থাকবে। তাহলে আমাদের অবজেক্টিভস অফ কন্ট্রোল অফ ব্লাড প্রেশার ইন chronic kidney disease patients threefold. একটা হচ্ছে to normalize the blood pressure, to reduce the risk of cardiovascular complications, and to slow down the CKD progression. এইখানে একটা চার্ট আমরা দেখালাম, একটা অ্যালগোরিদম। আমরা শুরু করব কি দিয়ে? We should begin with ACE inhibitors and ARB. যেমন আমরা ডায়াবেটিসে দেখলাম, we should begin with SGLT2 inhibitors. তবে এই ACE inhibitors অথবা ARB দিয়ে শুরু করার ব্যাপারটা, it is mandatory in those patients who have proteinuria, that is in A2 and A3 group. But in A1 group, we may start with the other medications. After 2 to 4 weeks, যদি আমরা BP goal reach করতে না পারি, then we must increase the dose of the ACE inhibitors up to maximally recommended dose. তারপরেও যদি আমরা BP goal reach করতে না পারি, তখন we must have to use other drugs. যাদের proteinuria আছে, তাদেরকে আমরা non-dihydropyridinic calcium channel blockers like verapamil, diltiazem এগুলো ইউজ করা better. কিন্তু যাদের proteinuria নাই বা proteinuria in the group of A1, তাদেরকে আমরা amlodipine, nifedipine এগুলো ইউজ করতে পারি। এরপরেও ডায়াবেটিস প্রেশার কন্ট্রোল করতে পারলাম না, then the next agent হচ্ছে আমাদের, we may use aldosterone antagonist, but aldosterone antagonist can give rise to hyperkalemia, so we must see that serum potassium tends to be at the lower end of the normal. অথবা other diuretics, especially loop diuretics. এখানে আরেকটা স্লাইড আমি দিলাম এই জন্য যে ইট ইজ এ কমন কোয়েশ্চেন, আমরা এসি ইনহিবিটরস কাকে ইউজ করব, কত ক্রিয়াটিনিন পর্যন্ত ইউজ করব, কোন স্টেজ ইউজ করব? Actually, ACE inhibitors by ARB we can use in every steps, but when we use ACE inhibitors ARB, we must monitor the serum creatinine and potassium of the patients within 2 to 4 weeks of starting or changing the dose. যদি দেখি patient is normocalemic, patienটের creatinine less than 30% increase করছে, then we should continue this ACE inhibitors ARB. But if the patient develops hyperkalemia, প্রথমে আমাকে দেখে নিতে হবে হাইপারক্যালেমিয়ার অন্য কোনো কারণ আছে কিনা, ড্রাগস অথবা ডায়েটারি। যদি এগুলো না থাকে, then we should advise him low potassium diet, diuretics, sodium-bicarbonate, GI potassium exchanger, but nowadays petiromar or sodium zirconium cyclosilate. এগুলো যদি আমি পটাশিয়াম কন্ট্রোল করতে পারি, then we will continue our medicines. তারপরে দেখব যদি পেশেন্টের সিরাম ক্রিয়েটিন লেভেল মোর দেন 30% বেড়ে গেছে, then we should review whether there is any cause which is giving rise to acute kidney injury, like dehydration. So we must have to avoid dehydration and diuretics, consider renal artery stenosis. এরপরেও যদি আমাদের ক্রিয়েটিনিন বাড়তেই থাকে, then we have to reduce the dose or finally stop ACE inhibitors ARB as a last resort. Other maneuvers that may be taken to control the blood pressure হচ্ছে low sodium intake. American Heart Association আমাকে বলছে যে 1500 মিলিগ্রাম পার ডে ম্যাক্সিমাম সল্ট ইনটেক করা যাবে। ইউজ অফ লুপ ডায়াবেটিক্স, লুপ ডায়াবেটিক্স ইউজ ব্যাপারে একটা জিনিস মনে রাখতে হবে, ইফ ইউ ইউজ লুপ ডায়াবেটিক্স এটাকে দুইবার ইউজ করতে হবে। মনে করেন আপনি মর্নিং এ একটা ডোজ দিলেন, এই ডোজটা কি করলো, আপনার ভলিউম ডিপ্লেশন করলো, সল্ট অ্যান্ড ওয়াটার বের করে দিল শরীরে। তখনই আমাদের বডিতে রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেট হয়ে আবার সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন করলো। তাহলে আমরা যে উদ্দেশ্য নিয়ে দিছিলাম সেই উদ্দেশ্যটা আর থাকলো না। সো ইফ ইউ ইউজ টুয়াইস ডেইলি লুপ ডায়াবেটিক্স, দেন ইট ইজ বেটার। থায়াজাইড ডায়াবেটিক্স আমরা ইউজ করতে পারি, বাট নট বিলো দ্য ইজিএফআর অফ 40। হোয়াট ইজ দ্য টার্গেট? এগেইন সেই টার্গেট নিয়ে, এই টার্গেট নিয়ে অনেক সমালোচনা, অনেক স্টাডি, অনেক কিছু। তাতে দেখা গেছে যাদের A1 গ্রুপ, দ্যাট ইজ অ্যালবুমিন নর্মাল, তাদেরকে 140/90 পর্যন্ত আমরা রাখতে পারি। কিন্তু যাদের প্রোটিনিউরিয়া আছে তাদেরকে 130/80 বা কেউ কেউ বলছেন 120/80 বা 125/75 এটসেট্রা, এইগুলো আমরা রাখতে পারি, সে ডায়াবেটিক হোক অথবা নন ডায়াবেটিক। Now come to the next point. Look and treat acute chronic renal failure. Acute chronic renal failure কেন হইতে পারে? এটা extracellular volume depletion,
আনকন্ট্রোলড হাইপারটেনশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনস, নিউ অবস্ট্রাকটিভ ইউরিওপ্যাথি, এগুলো আছে কিনা দেখে নিতে হবে। Now the most important part of CKD management is the slowing of its progression. অনেক রিস্ক ফ্যাক্টর ফর প্রগ্রেশন। সো আমরা যদি প্রত্যেকটাকে আমরা যদি মিট করতে পারি তাহলে আমাদের প্রগ্রেশন রিটার্ড করা সম্ভব। যেমন অ্যাডভান্সড জিএফআর, অ্যাডভান্সড ডিগ্রি অফ অ্যালবুমিনুরিয়া, poorly controlled hypertension, hyperglycemia, dyslipidemia, smoking, history of cardiovascular disease, ongoing exposure of nephrotoxic drugs, advanced age, male gender, race, ethnicity, etc. তাহলে আমাদের কি করতে হবে? ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে, especially by using renin-angiotensin blockers or aldosterone antagonists. Strict control of blood sugar by using SGLT2 blockers, reduction of proteinuria, restriction of protein intake, correction of high serum phosphate, avoidance of nephrotoxic agents, control of dyslipidemia, control of metabolic acidosis, correction of uric acid, lifestyle modification, etc. এই স্টাডিতে, এটা একটা স্টাডি দ্যাট ইজ পাবলিশড ইন ক্লিনিক্যাল জার্নাল আমেরিকান সোসাইটি অফ নেফ্রোলজি। তারা দেখেছেন they have did the study on a population of 8,766 patients এবং তারা 2 বছর পেশেন্টকে ফলো আপ করছেন। একটা গ্রুপ যাদের 40% রিডাকশন হয়েছে, একটা গ্রুপ যাদের 40% এলিভেশন হয়েছে, আরেকটা গ্রুপ যাদের নো চেঞ্জ। তাদের প্রাইমারি আউটকাম ছিল মেজর ম্যাক্রোভাস্কুলার ইভেন্টস, fatal or non-fatal MI, strokes, cardiovascular disease, major kidney events like need for allergy, kidney death, all-cause mortality. তারা দেখেছেন যে যদি জিএফআর দেখা যায় যে there is 40% reduction of GFR, the hazard ratio of the primary outcome increases to 1.58. কিন্তু যদি জিএফআর কম বেড়ে যায় by 40%, then the hazard ratio comes down to 0.82. Similarly, যদি আমাদের প্রোটিনিউরিয়া কমে যায় by 40%, urine albumin creatinine ratio, তাহলে hazard ratio comes down to 0.96. কিন্তু যদি প্রোটিনিউরিয়া বাড়ে by 40%, then hazard ratio goes up to 1.32. তাহলে এখন আমরা দুইটা যদি কম্বাইন করি যে জিএফআর কমে গেছে 40%, প্রোটিনিউরিয়া বেড়ে গেছে 40%, then the hazard ratio climbs to 2.31. তাহলে কি বোঝা গেল? বুঝা গেল যে either reduction of GFR or elevation of proteinuria, both are alone or in combination significantly associated with higher risk of clinical outcomes. আমরা ব্লাড প্রেশার কন্ট্রোল, ডায়াবেটিস কন্ট্রোল আলোচনা করছি। The third point is the reduction of proteinuria. তাহলে proteinuria আমরা একটা পেশেন্টের কিভাবে রিডাকশন করব? We may use renin-angiotensin aldosterone agents like ACE inhibitors, ARBs. These are the first line drugs. Second line is the aldosterone receptor antagonist. Third line is the non-dihydropyridine calcium channel blockers like diltiazem and verapamil, not the hydropyridine calcium channel blockers. And fourth is the sodium intake of less than 1500 milligram per day. This is a cartoon. You see how these ACE inhibitors and ARB reduces proteinuria. When there is hypertension or chronic kidney disease, there is raised intraglomerular pressure giving rise to excess proteinuria. But if we use ACE inhibitors ARB, it causes dilatations of the efferent arteriole. And with these dilatations, there is reduction of the intraglomerular pressure, and thus proteinuria is reduced. Now come to what is the effect of nutritional interventions in patients with chronic kidney disease. This is an article from Kalantor Jade, one of the renowned nephrologists of USA. উনি দেখিয়েছেন যে if we use nutritional interventions, there are 6 benefits at least. Number 1, better management of uremia. Number 2, better acid-base status. Number 3, better electrolyte status. Number 4, reduction of bones and disorders. Number 5, decreased water and salt retentions. And number 5, it is আমরা যেটার জন্য এখন কাজ করছি, delay the onset of the dialysis, that is retardation of the progression. এখন আমরা ডিটেইলস নিউট্রিশন আলাপ করতে পারবো না, কিন্তু আমরা যদি দেখি যে KDK this month published a new guideline for nutrition and CKD. তারা বলছেন যাদের CKD আছে from 1 to 5 অথবা যারা ডায়ালাইসিস অথবা পোস্ট ট্রান্সপ্লান্টেশন, তাদের এনার্জি ইনটেক শুড বি at least 25 to 30 kilocalorie per kg body weight per day. Regarding the protein intake, there are many controversies and conversations. কিন্তু আমাদের CKD, the recent guideline says that we must use in patients of CKD stage 3 to 5 a low protein diet
consisting of 0.55 to 0.6 gram dietary protein per kg body weight per day. কিন্তু আমরা ভেরি লো প্রোটিন ডায়েট লাইক 0.28 to 0.43 গ্রাম ডায়েটারি প্রোটিন ইউজ করতে পারি, কিন্তু তখন উই হ্যাভ টু ইউজ এডিশনাল কিটো অ্যাসিডস এন্ড অ্যামাইনো অ্যাসিড অ্যানালগস। যাদের ডায়াবেটিস আছে তাদের প্রোটিন আরেকটু বাড়াই দিতে হবে 0.6 to 0.8 গ্রাম পার কেজি। আর যারা অলরেডি স্টার্টেড দেয়ার রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, ওয়েদার দে আর ডায়াবেটিক অর নন ডায়াবেটিক, তাদের হায়ার প্রোটিন দিতে হবে টু 1 to 1.2 গ্রাম পার কেজি বডি ওয়েট। এই গাইডলাইনে তারা বলেছেন যে there is insufficient evidence to recommend any particular type of protein, that is plant versus animal. The next important toxic agent is the phosphate. There is increased phosphates when there is decreased GFR. This increased phosphate causes hypocalcemia. It increases production of fibroblast growth factor 23, decreases 1-alpha hydroxylase, thus decreases 125 diacylcalciferol or active vitamin D3. সবকিছু মিলে increased PTH. On the other hand, phosphate কি করে? There is increased expression of a transcription factor CBFA1. A transcription factor change the vascular smooth muscle cells into osteocytic cells and they causes vascular calcification. আগে মনে করা হতো যে this vascular calcification is a passive process. বেশি বেশি ক্যালসিয়াম ফসফেট প্রোডাক্ট হয়, এগুলো ডিপোজিশন হয় আর ক্যালসিফিকেশন হয়। But now it is found no, it is an active process. There is change in the vascular smooth muscle cells and they becomes calcified. তাহলে হাই ফসফেট লেভেল কমানোর কি উপায় আছে? Dietary phosphate restriction, which is very difficult because most of our dietary proteins contains phosphates. তাহলে phosphate restriction করতে গেলে পেশেন্টের malnutrition হয়ে যায়। Use of phosphate binders, there may be many binders. Initially there was aluminum containing binder, which is a very effective binder, কিন্তু এটার সাইড এফেক্ট এত বেশি যে it is now obsolete. Then magnesium containing, calcium containing, iron based, polymeric and other calcium free like sevelamer, lanthanum, etc. Calcium based phosphate binder is very মানে চিপ, এগুলো আমরা রেগুলারলি ইউজ করতেছি, কিন্তু নতুন গাইডলাইন বলছে যে ক্যালসিয়াম বেসড ফসফেট it is better not to use, especially in the elderly person. But in the young and adolescents where the calcium requirement is very high, they are very much helpful. So in the adults, it is better to use sevelamer or lanthanum hydroxylase. Sevelamer itself has many roles. It is not only a phosphate binder, but it is other pleiotropic effects like reduction of lipid levels, etc. Now, there are few drugs which are now targets the intestinal phosphate transporters. These are nicotinic acid and nicotinamide as well as chanafenol. Dyslipidemia কিছু কিছু স্টাডিতে দেখা হয়েছে যে in a sharp study they shows the 17% reduction in the cardiovascular events if we can control dyslipidemia by using simvastatin EGT. Okay, তাহলে আমরা dyslipidemiaর জন্য আমরা চিকিৎসা দিব, কিন্তু কি দিব? Statins, yes, we can use the statins, but we must remember that we must use the drugs those are eliminated by the liver like fluvastatin, atorvastatin, pitavastatin, ezetimibe. Next, যদি হাইপার ট্রাইগ্লিসারিডেমে থাকে আমরা কি চিকিৎসা করব কি করব না? হাইপার ট্রাইগ্লিসারিড চিকিৎসা করতে গেলে we have to use fibrates. দেখা গেছে the risk of myopathy increases more than 5 times when it is combined with statins, and this is greater in CKD. এবং তাও দেখা গেছে যে statins may cause acute renal failure due to rhabdomyolysis in association with fibrates. অন্যদিকে ফাইব্রেটস কমাইলে যে আমাদের কার্ডিওভাস্কুলার বেনিফিট কিছু আছে এরকম কোনো স্টাডিতে আমরা এখনো দেখছি না। যদি কার্ডিওভাস্কুলার বেনিফিট নাই থাকে তাহলে দ্য প্রেজেন্ট রিকমেন্ডেশন ইজ fibrates is not recommended in CKD and especially in association with combination with statins. কেডিকো গাইডলাইন বলছে যে আমরা কোলেস্টেরল লেভেল কমাবো, কতটুকু কমাবো? It is less than 70 mg per day LDL cholesterol. যদি এটা রিচ করতে না পারে then 50% of the baseline level. A study by Jiang and Jay, they showed that there is significant improvement in the rate of decline of GFR in stage 4 CKD patients treated with sodium bicarbonate and rendering the bicarbonate level around 22 millimole per liter or above. তাহলে তাদের স্টাডিতে বলছে যে যদি আমরা বাইকার্বনেট সাপ্লিমেন্ট দেই it can also retard the progression of chronic kidney disease. Obesity, definitely obesity is a factor which can progress the chronic kidney disease. And there are many data which support the reduction of weight
for retardation of progression of chronic kidney disease. But remember, treatment of obesity in CKD patients should be non-pharmacological. It is never use any pharmacological agents to reduce obesity. There are many studies which published and they links the habit of smoking to renal function deterioration. So we must ask the patients about their tobacco consumption in all consultations. And we must empathetically and firmly motivate them to quit the smoke. Hyperuricemia is also found to have some roles in the progression of chronic kidney disease, but the clinical guidelines said that they do not recommend treating asymptomatic hyperuricemia in chronic kidney. Finally, the nephrotoxic drugs use. Always try to adjust medication of doses based on renal function. Avoid nephrotoxic drug combinations. Use non-nephrotoxic alternatives and limit the dose and duration of the therapy when possible in chronic kidney disease. In KDICO guidelines, they said that we recommended prescribers should take GFR into account when dosing a drug. Any drug dose, we must take GFR into account and try to discontinue all potentially nephrotoxic drugs and use non-nephrotoxic agents if possible. আমরা এতটুকু যে ম্যানেজ করলাম, এইটুকু ম্যানেজমেন্ট may be done by our every physicians and should be done because it is not possible to do this by only few nephrologists in the country. কিন্তু তারপরে আমাদের একটা স্টেজে আসতে হবে যখন you have to refer the patients to a nephrologist. কখন? When the patient is CKD stage 4 and 5 because we have to prepare the patients for future renal replacement therapy. Higher levels of proteinuria in the F3 group, rapidly declining GFR, proteinuria with hematuria, poorly controlled hypertension, pupils with rare genetic causes of disease. এই সমস্ত কন্ডিশনে আমাদের it is better to refer the patients to a specialist. Now come to the finally the management of complications. As we know that CKD involves almost every systems of the body. So there is hematological complications, disturbance of fluid balance, increased cardiovascular risk, dermatological complications, endocrine complications, bone metabolic mineral disorders, neurologic complications, metabolic acidosis, electrolyte risk of infection, many things. And it is not possible in this 1 hour lecture to cover all these things, but I will try to cover at least 3 important conditions. Number 1 is the cardiovascular risk factors. This is a study by Adam J. Nelson published in April 2020. They showed that the cause of death in chronic kidney disease, about 30% is due to cardiovascular disease. And among this cardiovascular disease, about 53% suffer from coronary artery disease. So cardiovascular complications are the leading cause of morbidity and mortality. Albuminuria is recognized as a major risk factor for cardiovascular disease, 10 to 200-fold increased risk compared to age and sex-matched general populations. Ischemic vascular disease, a chronic kidney disease patients, they have 2 groups of risk factors. One group is the classic risk factors that is present in the general populations like obesity, family history of cardiovascular disease in the family, diabetes, dyslipidemia, hypertension. But there are some other risk factors which are specific for chronic kidney disease. Now again, you come to the control of blood pressures and prevention of major adverse cardiovascular events. We can use these as GLT2 inhibitors. These 4 major trials, Credence, Declare, TIMI, Canvas program, Empower's outcomes. In all these programs, you see in the meta-analysis, they show that they decreases the major advanced cardiovascular events in all the studies. It is anonymous in all the 4 studies. Similarly, admission to hospital for heart failure. Again, in all these 4 studies, there is at least 30% reductions in the admissions for heart failure in all the studies. Cardiovascular complications like pericardial disease, we must remember that when patient presented to us, a CKD patient with chest pain, respiratory accentuation, and accompanied by a pericardial rub, friction rub. ECG shows there is pair interval depressions, diffuse ST segment elevations. This pericardial disease in chronic kidney disease is an absolute indication for urgent initiation of dialysis and intensification of dialysis prescription if the patient is already on dialysis. Now the next important complication is anemia. Anemia is an important complication of chronic kidney disease, which is defined as less than 13 gram DL in men and less than 12 gram hemoglobin per DL in women.
And anemia must be treated because anemia acts as a risk multiplier for the mortality in chronic kidney disease patients. But what are the causes of anemia? Most important cause is the erythropoietin deficiency, because you must know that more than 95% of the erythropoietin is produced in the kidney, usually by the interstitial cells. And so when the kidney is diseased, when the kidney is affected, erythropoietin production reduces. There may be also iron deficiency because of increased iron loss, or by hepcidin, which inhibits the reabsorption of iron from the intestine. And increased hepcidin may occur in case of chronic kidney disease because of reduced renal clearance and increased IL-6. So they causes iron sequestration into the macrophages and reduces the iron absorptions, and thus they stimulate the iron-restricted erythropoiesis. Suppression of erythropoiesis may also be due to cytokines and shortened erythrocyte lifespan. To understand the management of anemia in chronic kidney disease, we must understand this slide. You see, when there is a hematopoietic stem cells proceeds to develop a mature erythrocyte, they pass through two important stages. The early stage, which is erythropoietin dependent, the late stage, which is iron dependent. So if you treat a patient who is iron deficient by erythropoietin, it is not possible to develop erythrocytes. If you treat a patient who is erythropoietin deficient by only iron, then it is not possible to develop the erythrocytes. So KDOQI guidelines rightly mentioned that both iron and erythropoietin needs to be given. When we should give iron? The KDOQI recommended that iron repletion when the T-set is less than 30%, or the serum ferritin level is less than 500 nanogram per ml. European best practice guideline actually reduces the target to T-set less than 20% and ferritin level less than 100 nanogram. But the recent NICE guideline, National Institute of Healthcare and Excellence, and the Renal Association guidelines, they increases the ferritin ceiling to 800 milligram. So when a patient of chronic kidney disease comes to you, you must see what is his hemoglobin level. If he is anemic according to definition, then we should go for workup. What is the workup? CBC count, red cell indices, reticulocyte count, iron parameters like TIBC, iron, T-set, ferritin, and fecal local blood test. If all these tests shows that patient is not iron deficient, we should treat him with epoetin. But if the patient is iron deficient, we should start treatment with iron. And with iron, if anemia is corrected, then periodic follow-up. If not corrected, then we should give iron with epoetin. We must also remember there are some adverse effects of erythropoietin stimulating agents like increased blood pressure, occurrence of seizures, and very unusually there is occurrence of pure red cell aplasia. So when we give ESO, ESA or erythropoiesis stimulating agent, we must have to adjust the dose. If the hemoglobin level is less than 1.5 or less than 10, we can start ESA. Now the guideline says that we should not start ESA if the hemoglobin level is less than 10 milligram per DL. So after 2 weeks, we'll see the hemoglobin level. If the hemoglobin increased by 1.5 milligram per DL in 4 weeks, then we should decrease the dose by 50%. But if the hemoglobin does not increase to more than 1.5 milligram in 4 weeks, then we will see if the hemoglobin level is less than 11, increase the dose by 25%. If the hemoglobin level is 11 to 13, increase the dose. Dose remains unchanged. If it is more than 13, dose should be decreased by 25%. If it is more than 14, dose should be decreased by 50 to 70%. Now, recently, FDA has given approval to this Fdf Hiv Aids Stabilizer, that is hypoxia inducing factor stabilizers. These hypoxia inducing factors actually becomes activated when there is hypoxia. But if we can stabilize this by using some drugs, they can also remain active in normoxic conditions. And what did they cause? They inhibit the hepcidin, they stimulate the erythropoiesis stimulations, and they also stimulate the absorption of iron from the gut. Finally, the blood transfusions in chronic kidney disease is a very favorite option for most of the patients as well as some of our physicians. But we must remember that blood transfusion should be avoided if it is possible. Blood transfusion increases the risk of hyperkalemia, iron overload, volume overload, transplant sensitization, transfusion-associated infections.
So it should be avoided unless the anemia fails to respond to erythropoietin, or the patient is symptomatic, or there is any urgency, like patient needs any urgent operation. What should be the target hemoglobin? I'm not going into all these details. I'm telling that most of the guidelines says the target should be within 10 to 12 gram per dl. And the KDOQI guideline says that the target should be 11.5 gram per dl. The next important complications is chronic kidney disease and mineral bone disorder. These are three components: laboratory abnormalities, bone abnormalities, and vascular complications. Among the laboratory abnormalities, there is increased fibroblast growth factor 23, increased PTH, and increased phosphorus, and there is reduced 1,25-hydroxycholecalciferol or active vitamin D and calcium. And they together gives rise to vascular calcifications and bony disease. What is the bony disease? There is in bones, there may be difficulties in bone turnover, bone mineralizations, and bone volume. Bone turnover, যদি পেশেন্টের very high level of PTH হয়, তাহলে low level of PTH হয়, তাহলে দেখা যায় there is low bone turnover বা adynamic bone disease develop করে। যাদের very high level of PTH, they develop osteoitis fibrosa or high turnover bone disease. অন্যদিকে bone volume may be reduced and develop osteoporosis, or bone volume may be increased in some cases, giving rise to osteosclerosis. And bone mineralizations may be abnormal, giving rise to osteomalacia. And in some cases, there may be mixed variety of the disease. The final component of the CKD MBD is the vascular calcification, which is very important for morbidity and mortality. You see, when there is a patient having chronic kidney disease, there is increased calcium, phosphate, PTH, decreased crotho, increased inflammations, increased cellular senescence, etc. All this give rise to arterial calcification, valvular calcification, and myocardial calcification. So arterial calcifications give rise to plaque vulnerability, arterial stiffness, all these give rise to atherosclerotic events. Valve calcification, if it is aortic involvement, then it gives rise to left ventricular hypertrophy, heart failure, etc. If there is mitral valve involvement, if there is increase in the left atrial size, giving rise to atrial fibrillation, heart failure, stroke. But if there is calcification of the myocardium, or there is fibrosis, scarring, and conduction disease, giving rise to sudden cardiac death. So you see, this vascular calcification gives rise to atherosclerotic events, heart failure, stroke, and even sudden cardiac death. Now, what the guideline says about the control of this phosphate level. This guideline was published originally in 2012, but it was upgraded in 2017. They say that regarding CKD MBD management, we must have a serial assessments of phosphate, calcium, PTH levels considered together. Not only serum calcium level, not only serum phosphate level, not only PTH levels. The next important thing, that is, phosphate level should be reduced towards the normal range. I repeat, towards the normal range, not to the normal range. It should be reduced towards the normal range. And we must avoid hypercalcemia. কখন আমরা তাহলে ফসফেট বাইন্ডার বা ফসফেট কমানোর জন্য চিকিৎসা শুরু করব? It is always when there is progressively and persistently elevated phosphate. আমরা একটা পেশেন্টের ফসফেট একটু 5 পাইলাম, সাথে সাথে শুরু করে দিলাম, অথবা না পাইয়াও আমরা শুরু করি, প্রত্যেক পেশেন্টকে আমরা ফসফেট বাইন্ডার দিচ্ছি। So phosphate binder should be started when there is progressive and persistently elevated serum phosphate level. The second guideline is regarding the management of high PTH level. PTH progressively rising or persistently above the upper limit. আবার বলা হচ্ছে PTH এর চিকিৎসা আমরা কখন করব? When PTH is progressively rising or persistently above the upper normal limit. So calcitriol and vitamin D analogs, which is used for reduction of PTH, should not be routinely used. I repeat, calcitriol and vitamin D analogs should not be routinely used. Most of our patients, when presented to any physicians or any doctors, they prescribe a dicultrol or rocultrol patients. যেটা হয়, যখন সেই পেশেন্ট আপনার কাছে আসলো বা একজন স্পেশালিস্টের কাছে গেল, তিনি দেখলেন যে there is no PTH level is within normal range, so he does not require any calcitriol. He stopped the calcitriol. পেশেন্ট তখন বলে, স্যার আপনার কাছে আসলাম এত আশা করে, ওই ডাক্তার সাহেব কিডনি ভালো করার জন্য একটা ঔষধ দিছিলেন, আপনি সেটাও বন্ধ করে দিলেন। এটা হচ্ছে আমাদের বাস্তবতা। So dicultrol, rocultrol, or calcitriol, this should not be routinely used, only used when PTH is progressively and rising or persistently above the normal level.
Another most important complications of chronic kidney disease is malnutrition. How it develops? Because there is decreased intake, loss of appetite, there is chronic inflammations, resistance to anabolic steroids, decreased absorption, cytokine release, metabolic acidosis, and diet restrictions to low phosphate diets may lead to protein malnutrition. So KDOQI guideline says that you must evaluate signs of malnutrition in any patient whose GFR is less than 60 milliliter per minute. And protein malnutrition may be due to decreased intake, decreased absorption, inflammation, metabolic acidosis. And this protein allergy malnutrition, if we cannot correct medically, it is an indication for initiation of renal replacement therapy. There are many complications like neuromuscular abnormalities. I'm not going into the detail. Neuromuscular, there may be peripheral neuropathy, neuromuscular irritability, and in the later stages, patient may develop myoclonus, seizure, and coma. But all this treatment is symptomatic, and if we cannot treat this, renal replacement therapy is the answer. Gastrointestinal complications very common. Patients may develop uremic fetor, urine-like odors in the breath, uremic fetors with unpleasant metallic taste, gastritis and mucosal ulcerations with pain in the abdomen, nausea, vomiting, and GI bleeding is also not uncommon. So uremic toxins may lead to anorexia, nausea, vomiting. This is another important complications. I think Dr. Ehsan knows better than me. This is dermatologic complications of chronic kidney disease, which includes pruritus, hyperpigmentation, and a very specialized disease called nephrogenic fibrosing dermatopathy. And this nephrogenic fibrosing dermatopathy, usually there is progressive subcutaneous induration of the skin, which especially develops when the patient uses MRI contrast agents gadolinium. Now come to what do you mean by uremia? Actually, you see, there are various complications, various symptoms of the chronic kidney disease. Most of these can be explained. Say patient has hypertension, we can explain that this is due to volume overload. Patient is tetany, we can explain that this is due to hypocalcemia. Patient is anemic, we can explain this due to erythropoietin deficiency. But there are some symptoms which we cannot explain, and we don't know what is the cause. And these are the symptoms which we call uremia. Say uremic features include fatigue. We don't know why the patient is fatigued. Loss of concentration, sleep disturbance, cramps, restless legs, amenorrhea, sexual dysfunction, serositis, pruritus, hiccup, etc. So these are called uremic features. So if the uremic features is very disturbing and we cannot control this, again, we should start renal replacement therapy. The next is we should prepare the patients for renal replacement therapy when the patient is in the late stage 3B or in the stage 4. So this is a very important job, and it is a very cumbersome job because you have to sit with the patients attendants, and we must counsel them. First of all, you have to convince them about the potential need of renal replacement therapy. Most of the patients say, "Sir, আমি মরে গেলাম, dialysis আমি কোনোদিন করব না।" তো আপনার তাকে বুঝাইতে হবে যে there is potential need of renal replacement. কেন ডায়ালাইসিস করতে হবে? ডায়ালাইসিস আপনাকে করার একটা সময় আসবে যখন আপনাকে করতেই হবে, এবং it will keep আপনাকে সুস্থ রাখবে, আপনি ভালো থাকবেন। ডায়ালাইসিস করলেও, আপনি জীবিত থাকলেও আপনি একটা গুড হেলথ নিয়ে বেঁচে থাকতে পারবেন। Always emphasize the importance of patient's preference. Patient কি চায়? আমাদের প্রেফারেন্স দেখলে হবে না, patient's preference is very important. Discuss also transplantation, and remember that no RRT is appropriate option for some patients. আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যখন পেশেন্ট রাজি হলো যে হ্যাঁ আমি ডায়ালিসিস হয়তো করবো, যখন সময় আসবে তখন করবো, then you have to create an arteriovenous fistula, which is the lifeline for all patients of chronic kidney disease. This should be created at least 6 months before starting hemodialysis, and you must ensure that it is successful and mature prior to cannulation. কেন তাড়াতাড়ি করতে হবে? Because it may require multiple operations for fistula operations, and so referral should be made well in advance when ever possible. আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের all health care workers must know, এবং আমাদের সেই পেশেন্টও must know, that non-dominant arm veins must be protected. Vessels, আমরা সাধারণত ফিস্টুলা করি non-dominant arm, যেটা আমরা যদি রাইট হ্যান্ডেড হই তাহলে লেফট হ্যান্ডে করি, লেফট হ্যান্ডেড হলে রাইট হ্যান্ডে করি। কিন্তু আমরা যে ফিস্টুলা করবো, আমরা ভেসেলগুলোকে যদি আগে থেকে ইনজেকশন খুঁচাখুচি করে নষ্ট করে দিই, then it is not possible to perform a fistula operation. So always remember, non-dominant arm veins must be protected. যখন একটা ফিস্টুলা করা হবে, ফিস্টুলা করলে patient should use a dialysis band which will protect the patients
যেমন একটা আমার কাছে ডাক্তার সাহেবের কাছে আসলো, I don't know about fistula, so I start to measure his blood pressure in the fistula arm. This reduces the blood supply to the fistula and there is clotting of the fistula, so fistula is lost. So we must have to take care of the fistula. Now আমরা তাহলে ডায়ালাইসিস শুরু করব কখন? We suggest that dialysis be initiated when অনেকেরই ধারণা যে serum creatinine level অথবা eGFR is the marker for starting dialysis, but actually it is not. Actual হচ্ছে পেশেন্টের সিমটম যখন আমরা কন্ট্রোল করতে পারি না তখন আমাদেরকে করতে হবে, যেমন সিমটম সাইন্স attributable to kidney failure, serositis, acid base electrolyte imbalance, pruritus, inability to control volume status, a progressive deterioration of nutritional status, cognitive impairment, এই সমস্ত যখন হবে তখন we have to start dialysis. But এই সমস্ত সাধারণত হয় when the GFR is less than 10 to 15 milligrams. লিভিং ডোনার প্রিএমপ্টিভ ট্রান্সপ্লান্টেশন নিয়ে পেশেন্টের সাথে আলোচনা করা যাইতে পারে, এবং যদি আমরা সম্ভব হয় we can do a preemptive transplantation when the GFR is less than 20 milliliter per minute. কিন্তু মনে রাখতে হবে GFR less than 20 milliliter per minute এটা কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ হতে হবে, not an acute kidney injury. So there must be evidence of progressive and irreversible chronic kidney disease over the preceding 6 to 12 months. হঠাৎ করে একজন আসলো আপনার কাছে, আপনি দেখলেন যে তার GFR হচ্ছে 10-15, আমরা তাকে বললাম আসেন আপনাকে ট্রান্সপ্লান্ট করে দিই, সেটা হবে না. We must see that there is progressive and irreversible CKD changes, CKD over the preceding 6 to 12 months. Now, the vaccination of our CKD patients. Actually, our CKD patients are immunosuppressed, especially when they are on renal replacement therapy and on after transplantations. So, vaccination should be done against some common organisms like hepatitis B, pneumococcal vaccinations, influenza vaccinations. And this vaccination may be done as early as possible after diagnosis of the chronic kidney disease. If it is possible in the CKD stage 1, 2, 3, it is better because they will have better immune response. But most of our patients actually comes to us for renal replacement therapy, and we find that they are not vaccinated. So we have to vaccinate in the late stage also. I'm not going into the details of the vaccine doses. Finally, the renal replacement therapy. I am not going to discuss this renal replacement therapy, but I am telling what are the renal replacement therapies. These are dialysis, hemodialysis, maybe home dialysis or central dialysis, peritoneal dialysis, maybe CAPD, CCPD, and renal transplantation, that the living donor or deceased donor. You know that in our country, deceased donor renal transplantation is not yet started, but we are trying hard to start very soon. And living donor, for living donor renal transplantation in our country, there is a government rule, and we must have to procure our donor according to the government rule. These are some of the posters of the World Kidney Day, which shows that you see this early optimization, optimize women's health and childhood, because the chronic renal failure এর বীজ কিন্তু আমরা যখন একটা প্রিমেচিউর চাইল্ড হলো সেখান থেকে শুরু হয়ে গেল. Healthy lifestyle prevent kidney stones and obesity. Diagnose and treat diabetes and hypertension early. Be vigilant to prevent chronic acute kidney injury. And finally, the good governance and care of metabolism. আমরা যেটা বলছিলাম প্রথমেই যে পেশেন্টকে আমাদের ইউনিভার্সাল হেলথ কেয়ার, অ্যান্টিনেটাল কেয়ার and sustainable goal achievement করতে হবে. So, Mr. Chairman, I'm very sorry I have taken a long time. So, in conclusion, I can say that the large and growing global burden of chronic kidney disease needs urgent attention to identify novel treatment strategies to prevent progressive kidney failure and its complications. In chronic renal failure, complications and comorbidities can be prevented by interventions that begin early in the course of the disease. And this early diagnosis, staging, and appropriate referral of chronic kidney disease patients is the job of a primary care clinicians, and he must do it in our country especially, where there is only minimal number of nephrologists. Albumin and eGFR are the best currently available markers of chronic kidney disease. So thank you all for giving me such a long time of hearing and patience. Thank you all. Thank you, sir. It is one of the best presentation of our BD physician history. আমাদের গত 5 মাসে স্যার যতগুলো প্রেজেন্টেশন হয়েছে ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট। কিন্তু স্যার আমি যদি আসলে এটা ভালো ভাবে আমরা মানে বুঝবো বা এনজয়েবল হবে এটা হয়তো আমরা 3-4টা সেশনে করতাম। আমি চেয়ারপারসন স্যার আপনার পারমিশন নিয়ে স্যার আর 15-20টা মিনিট একটু সময় নিব স্যার। ভাই কোশ্চেন আছে আমাদের স্যার 100-র কাছাকাছি। আমি স্যার 8-10টা কোশ্চেন আপনার পারমিশন নিয়ে স্যার করতে যাচ্ছি, যদি স্যার একটু
আপনার ঠিক আছে, ঘুমের একটু আমরা ডিস্টার্ব করে মানে স্যার একটু ফার্স্ট অফ অল আই মাস্ট কংগ্রেচুলেট Professor Dilip Kumar Rai for his job. This job is like something like a Hercules who lifted the world by his own hands. And Professor Dilip Kumar Rai covered a big chapter of CKD in a so nice way, and covering all the aspects and bringing the latest informations in a very concise way. It has been an excellent and very palatable presentation. For me, I believe it is also a very good presentation, enjoyed presentation, and very informative to everybody. So, আমি কোশ্চেন শুরু করি স্যার। প্রফেসর প্রদীপ স্যার কিছু বলবে কিনা? না স্যার, আমি কোশ্চেন করা শুরু করি স্যার, আপনার কোশ্চেনের আচ্ছা, মাধ্যমে বলেন প্রশ্ন স্যার। করেন। হ্যাঁ স্যার, ডক্টর মাহমুদ হাসানের কোশ্চেন আছে স্যার 10টা। আমি এখান থেকে স্যার 3টা কোশ্চেন করতেছি স্যার, একদম মানে পিক কোশ্চেন স্যার। হোয়াট অ্যান্টিবায়োটিক এন্ড পেইনকিলার্স ক্যান বি গিভেন ইন সিকেডি পেশেন্ট? ফার্স্ট কোশ্চেন। হোয়াই ফ্রিকুয়েন্ট হাইপোগ্লাইসেমিয়া অকার্স ইন সিকেডি? আচ্ছা, একটা বলেন তাহলে বলতে শুধু। একটা স্যার, হচ্ছে আপনি শুরু করেন স্যার। একটা হচ্ছে কি হোয়াট অ্যান্টিবায়োটিক and can be given painkiller can to be given CKD what patients. now what antibiotic can be given to the CKD patients. Ji, sir. CKD patients, if it is required, virtually all antibiotics can be used. What we know that the nephrotoxic antibiotics are usually the aminoglycosides. So aminoglycoside, when a patient has got CKD, you have to check the EGFR, and according to the EGFR, there is a guideline given that how much you have to reduce the dose. But virtually one should try to avoid the nephrotoxic antibiotics like aminoglycosides. It is preferably should not be used. And then Painkillers. What about the painkillers? We know that in general, for CKD patients, these non-steroidal anti-inflammatory drugs, they cause inhibition of the prostaglandins, and which are important for the renal blood flow. As a result, if we give them, there is acute deterioration of renal function. So virtually most commonly used painkillers are usually not to be given by the physicians. But you can use paracetamol. You can use the tramadol. There is a combination of paracetamol and tramadol. And nowadays there have been some medicine like nebutolol. There's one drug I forgot, something like that. And then one can use this like this drugs like this one. So next question, sir, why frequent hypoglycemia occurs? Hypoglycemia, because we know that insulin, some part of the insulin is degraded in the kidney. So in healthy person, normally some insulin is metabolized by the kidney. So when there is CKD, when there is loss of renal mass, the half-life of insulin increases. So in even advanced chronic kidney disease, even patient is not taking any insulin or any oral agents, there may be even a spontaneous hypoglycemia. And also patients suffer from anorexia, nausea, poor intake, and because of the action of the insulin is prolonged, so there may be hypoglycemia. Sir, ওনার লাস্ট কোশ্চেন স্যার, একটা কনসেপ্ট আছে অনেকের যে ব্লাড প্রেশার নরমাল থাকলেও এসি ইনহিবিটর অথবা এআরবি কিডনি প্রোটেকশনের জন্য দেওয়া যেতে পারে, এরকম কি কোনো স্যার কোনো গাইডলাইন বা এরকম কি কোনো? এরকম হলো যে if a patient is diabetic, number one, and the patient has got proteinuria, diabetic patienটের albuminuria যদি থাকে, irrespective of hypertension, patient is given ARB or AC inhibitor, provided there is no symptom. যেন হাইপোটেনশন তার হচ্ছে না, কিন্তু ব্লাড প্রেশার নর্মাল. So diabetic patient having proteinuria or albuminuria, even with normal blood pressure, they are advised to take AC inhibitor or ARB.
থ্যাংক ইউ স্যার। এবার ডক্টর জসিমউদ্দিন ফ্রম বান্দরবন, উনি বান্দরবন সদর হাসপাতাল আরএমও, তারও কোশ্চেন আছে স্যার 10টার মতো। আমি 2টা কোশ্চেন নিচ্ছি প্রফেসর প্রদীপ কুমার দত্ত স্যারের কাছে। স্যার, আমরা উই ফাউন্ড সাম পেশেন্ট ইন পেরিফেরি সিভিয়ারলি এনিমিক। আমি প্রফেসর স্যারের স্লাইডটা একটু ইয়ে করে দেন, একটু ঘুরে ইয়েটা স্লাইডটা স্যার প্রদীপ স্ক্রিন স্যার, হ্যাঁ তুমি চলে আস। প্রফেসর প্রদীপ দত্ত স্যার, আপনার কাছে কোশ্চেন, উই ফাউন্ড সাম পেশেন্ট ইন পেরিফেরি severely anemic who are diagnosed as CKD, can't afford dialysis or epipoietin. In these cases আমরা কি করব স্যার? এটা প্রথমে আমি দিলীপ দাকে অনেক ধন্যবাদ দিচ্ছি। পুরা সিকেডির জন্য ভলিউম বই আছে, এই ভলিউম বইকে 1 ঘন্টার মধ্যে শেষ করে দিয়েছেন এবং প্রতিটা কথা কিন্তু উনি টাচ করে গেছেন। এই প্রশ্নটা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে ছিল, উনি বলে গেছেন, বক্তব্যের মধ্যে ছিল। প্রশ্নগুলো আসলে আমার কাছে মনে হচ্ছিল যেন দিলীপ দা বললেই ভালো হতো আর কি উত্তরগুলো। তারপরেও বলতেছি, এই যে এনিমিয়া ম্যানেজমেন্টে দাদা যেটা বলতেছিল, এটা আসলে ওর প্রশ্নটা ছিল বাংলাদেশ এবং ডেভেলপিং কান্ট্রির পরিপ্রেক্ষিতে, যেটা প্রশ্নটা আর কি। আসলে এরকম পাইছি আমরা রোগী, সে ডায়ালাইসিস করবো না, যেটা দাদা বলছে যে না আমি ডায়ালাইসিস করবো না, আমার বডি ভেরি কস্টলি ড্রাগ দিতে পারবে না। তো এটা হিমোগ্লোবিনের লেভেল দেখে আর কার্ডিয়াক স্ট্যাটাস, এই দুটো জিনিস বেশি চিন্তা করতে হবে। কিন্তু পেশেন্টের এগুলোর সাথে কোনো সিসিএফ আছে কিনা, আর হলো হিমোগ্লোবিন লেভেলটা কত। আমরা বলি যে হিমোগ্লোবিন লেভেল যদি in case of congestive cardiac failure 8 গ্রাম অথবা in other cases 7 গ্রামের নিচে হয়, patient may develop acute hypoxia। এবং এইসব রোগে আমরা দেখছি অনেক সময় এই রোগীগুলো বিছানা বেড থেকে উঠে বাথরুমে যেতে গিয়ে মরে গেছে। এইসব একুট হাইপোক্সিয়ার ক্ষেত্রে ব্লাড দিতে হবে। কিন্তু প্যাক্সেল ট্রান্সফিউশন বারে পেশেন্টকে অবজার্ভ করতে হবে, পেশেন্টের কোনো পালমোনারি এডিমা ডেভেলপ করতেছে কিনা। ইট ইজ বেটার টু গিভ দি প্যাক্সেল উইথ দ্য ডায়াবেটিক কভারেজ। যদি অর্ধেক ব্লাড যাওয়ার পরেই তাকে দেওয়া। তা এটা ছাড়া তো এই ক্ষেত্রে ইলেকট্রোলাইট যদি অ্যাফোর্ড করতে না পারে, আর অন্যান্য ড্রাগগুলো তো আরো কস্টলি, যে হাইপক্সিয়া ইন্ডিউসিং ফ্যাক্টর যেটা এখন মার্কেটে চলে আসছে বিদেশে, প্রোলিন হাইড্রোক্সিলেট ইনহিবিটরকে, এটা এখন সবচেয়ে ভালো ড্রাগ বলতেছি। ইলেকট্রোলাইট রেজিস্ট্যান্ট ক্ষেত্রেও এটা কাজ করে। তো এই ড্রাগটা এগুলো তো আরো কস্টলি, ইলেকট্রোলাইট দিতে না পারলে সেকেন্ড চয়েস হলো এই ক্ষেত্রে ছোট একটা ইনভেস্টিগেশন করে নেওয়া পেরিফেরাল ব্লাড ফিল্মে। যদি আমরা মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া পাই, তাহলে আমরা মনে করতে পারি যে এটা বোধহয় আয়রন ডেফিসিয়েন্ট। আর যদি ম্যাক্রোসাইটিক পাই, তাহলে ফলেট আর B10 B12 এর কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে। কারণ ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া উইথ দাদা যেটা বললো ট্রান্সফারেন্স স্যাচুরেশন যে 20% এর নিচে হয় অথবা 30% নিচে হয়, তাহলে দুইটা একত্র দিতে হবে, আয়রন প্লাস ফলিক অ্যাসিড। আয়রনটা প্রথমে ওরালি 3 মাস চেষ্টা করেন, 3 মাস চেষ্টা করার পরে যদি কাজ না করে, দেন উইল গো ফর দি আইভি আয়রন। এর ক্ষেত্রে অনেক কথা আছে, যে রেটিকুলার এন্ডোথেলিয়াল ব্লকেট হচ্ছে কিনা, ফাংশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা, এইগুলো এই রোগীর ক্ষেত্রে চিন্তা করা যাবে না, কারণ সে তো বডি নিয়ে কিনতে পারবে না। তাহলে আমাদের দুইটা অপশন আছে, একটা হলো ব্লাড দেওয়া, একটা হলো আয়রন দেওয়া। 3 মাস পরে যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যাকচুয়ালি হয়ে থাকে, যেটা তারা খুব ভালোভাবে বলে দিচ্ছে কি কি ক্রাইটেরিয়া, যে ইউরোপিয়ান ক্রাইটেরিয়া আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফলো করা হয়। ফেরেটিন 100 মিলিগ্রাম, আর এদিকে আয়রন লেভেল যদি কম থাকে, স্যাচুরেশন যদি 20 এর কম থাকে, তখন আমরা আয়রন দিতে পারি। আর যদি 3 মাসে কাজ না করে, তখন আয়রন ইনজেকশন দেওয়ার সময় ওই ডেক্সট্রান সুক্রোজ এগুলো না দিয়ে আমরা এখন যে ফেরিক্সিটিন দিচ্ছি বা ফেরক্সি কার্বোমেলটেস, এই ড্রাগ গুলো একটু কস্টলি হলো, কম দামও বাংলাদেশে পাওয়া যাচ্ছে এখন, বাংলাদেশে ওগুলো প্রিপেয়ার করতেছে। এই ড্রাগ গুলো দেওয়া যায়, এটা ছাড়া এই রোগীর উপায়টা নাই। আর এখানে আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই আইওয়ালি ভাইকে, ওই যেটা ক্রনিক কিডনি ডিজিজ, প্রোটিনুরিয়া, হাইপারটেনশন না থাকলেও কখন আমরা অ্যান্টিহাইপারটেনসিভ দেব। এই ক্ষেত্রে ইফ দি পেশেন্ট ডেভেলপ সিকেডি উইথ প্রিভিয়াস হিস্ট্রি অফ আইজি এন্ড নেফ্রোপ্যাথি, ওই ক্ষেত্রেও কিন্তু আমরা প্রেশার নরমাল থাকলেও এই সিনিবিটা দিয়ে একদম গাইডলাইনে বলে দিচ্ছে 6 মাস চেষ্টা করার পরে দেন উইল গো ফর দি আদার ড্রাগস। সিকেডি ডেভেলপ করলে তো ইমিউনোসাপ্রেসিভ দেওয়াই যায় না, তো তখন আমরা ওই ক্ষেত্রে যদি প্রেশার কম থাকে আমরা দিতে পারি। প্রফেসর দিলীপ স্যার,
জি স্যার, বলেন। প্রফেসর দিলীপ স্যার, আপনি চেয়ারপারসন স্যার এবং প্যানেলিস্ট স্যারের আনসারের সঙ্গে কি কোনো কিছু অ্যাড করবেন নাকি আমি আপনাকে? না, কিছু অ্যাড করবো না, অ্যাড করার দরকার নেই। আপনার কাছে কোশ্চেন স্যার, ডাক্তার রৌফ স্যারের বেশ কোশ্চেন আছে। এটা স্যার অনেকের একটা কনসেপশনে আছে স্যার, হাউ লং এ পেশেন্ট উইথ সিকেডি মে সার্ভাইভ বাই ডায়ালাইসিস উইদাউট ট্রান্সপ্লান্টেশন, মানে ডায়ালাইসিসে স্যার একটা পেশেন্ট আসলে কতদিন বাঁচতে পারে? এটা হচ্ছে ডায়ালাইসিসের কোয়ালিটি কেমন, ডায়ালাইসিসের কোয়ালিটি, ম্যানেজমেন্ট অফ আদার কমপ্লিকেটিং ফ্যাক্টরস লাইক অ্যানিমিয়া, লাইক ক্রনিক সিকেডি, এমবিডি এটসেট্রা, সবকিছু যদি মিলাই, যদি বিদেশে তো দেখা যায় যে 18 বছর, 20 বছর, 25 বছরের মানুষ ডায়ালাইসিস নিয়ে ভালো আছে, এবং নট অনলি ভালো আছে, তাদের কোয়ালিটি অফ লাইফ ইজ ভেরি গুড, দে আর ওয়ার্কিং ইন দ্য অফিস। কিন্তু আমাদের দেশে যেটা হয়, আমরা ওই যে বললেন একটু আগে, যেটা অ্যানিমিয়ার জন্য আয়রন ইলেকট্রোপ্রোটিন দিতে পারি না, আমরা পেশেন্টের ইনভেস্টিগেশন করতে পারি না, আমাদের কাছে পেশেন্ট একবার আসে তো 3 মাস আর আসে না। এই সমস্ত মিলে আমাদের পেশেন্টরা দেখা যায় যারা ডায়ালাইসিসে আসছেন, ডায়ালাইসিস শুরু করছেন ঠিকই হাইটে, কিন্তু কয়েকদিন পরে ওনারা আস্তে আস্তে হুইল চেয়ারে বসে গেছেন। এটা আসলে আমাদের দেশের জন্য আমরা কিছু করার নাই, কিন্তু যদি ডায়ালাইসিস আমরা প্রপারলি দিতে পারি, কোয়ালিটি ডায়ালাইসিস দিতে পারি, টাইম রেটে, যেমন আমরা 2টা ডায়ালাইসিস, সপ্তাহে 2টা ডায়ালাইসিস আমরা ইনিশিয়ালি শুরু করতে পারি যখন জিএফআরএস এর 15 মিলিলিটার আছে। কিন্তু যখন পেশেন্টের দেখা গেল যে জিএফআর কমে গেছে, তাকে আমরা জিএফআর ওই 2টাই দিতেছি, তাহলে তো ইনসাফিসিয়েন্ট হয়ে গেল। অ্যাটলিস্ট 3-4 কম ডায়ালাইসিস মিনিমাম আমরা দিতে, ডোজ আছে ডায়ালাইসিস, অ্যাডেকুয়েট ডোজ, অ্যাডেকুয়েট কোয়ালিটি অ্যান্ড ম্যানেজমেন্ট অফ আদার কমপ্লিকেশন, সবকিছু যদি করতে পারি, দেন ইয়েস, ডায়ালাইসিস ক্যান সেভ এ পেশেন্টস ফর নট লেস দেন 20 years। আর ডায়ালিসিস যে রোগী ডায়ালিসিস করে, সে রোগী যদি আমরা ঠিকমতো ডায়ালিসিস দিতে পারি, the patient will not die of kidney failure. Yes, because kidney failure is being addressed. আমাদের পেশেন্টরা বেশিরভাগ মারা যাচ্ছে হলো cardiovascular and another one is sepsis. কারণ sepsis আমাদের একটা মানে আমাদের পার্সোনাল হাইজিন থেকে শুরু করে আমাদের পরিবেশ, আমাদের অ্যাটিটিউড, সবকিছুর সাথে একটা সেপসিস একটা বড় ফ্যাক্টর। এই দুটাকে যদি কন্ট্রোল রাখা যায়, তাহলে পরে দেখা যায় ডায়ালিসিস পেশেন্ট ক্যান বি কেপ্ট অ্যালাইভ ফর লঙ্গার পিরিয়ড টাইম। আরেকটা হচ্ছে ডায়ালিসিসে দেখা যায় মর্টালিটি বাই-মোডাল। যখন ডায়ালিসিস সবাই শুরু করে 100 জন রোগী, দেখা যায় প্রথম 6 মাসে একটা মর্টালিটি, কিছু রোগী মারা যায় বিকজ অফ দ্য মানে ডিফারেন্ট ইমব্যালেন্স, তারপরে মানে আন্ডারলাইং কজ, তারপর হলো পেশেন্টের যে কার্ডিয়াক স্ট্যাটাস অ্যাসেসমেন্ট, এগুলো না। যেই পেশেন্ট 6 মাস মোটামুটি টিকে যায় এবং যদি সে রেগুলার ডায়ালিসিস ঠিক মতো করতে পারে, তার হিমোগ্লোবিনটা যদি মেনটেন করা যায়, adequate dialysis and control of hemoglobin optimum, not very high, let's say around 10 gram, around 10 to 11 gram. High is harmful. High is harmful, yes. And if we can maintain the hemoglobin, and if we can give dialysis 3 times in an adequate way, in a proper way, then and also maintain the nutrition also. স্যার, আমি আর 15 মিনিট স্যার কোশ্চেন আনসার সেশনটা কন্টিনিউ করতে যাচ্ছি স্যার। স্যার, এটা আমাদের তো সব সিকিউরিটি পেশেন্টের প্রেসক্রিপশনেই আলটিমেটলি ক্যালসিয়াম, ভিটামিন ডি, এটা দিলীপ স্যার অলরেডি বলেছেন। এখন স্যার চেয়ারপারসন স্যার, এই ক্যালসিয়াম এবং ভিটামিন দেওয়ার ব্যাপারে কোন স্টেজে আমরা দিব? এটাকে কোনো স্টেজ, যেমন স্টেজ 1, 2, 3 এরকম কোনো স্টেজ ফিক্সড করা আছে আমরা কখন দিব, বা এই ব্যাপারে স্যার আপনি কিভাবে গাইডলাইন ফলো করেন স্যার? এটা হলো প্রশ্নটা হলো, আমরা ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এই দুইটা ব্যাপারে বলা হয়। প্রফেসর দিলীপ কুমার এই ব্যাপারটা খুব এমফেসিস সহকারে আলোচনা করছেন। তারপর আমরা এখানে 2-3টা পয়েন্ট একটু আলোচনা করি। সেটা হলো যে আমাদের সাধারণত দেখা যায় ইনিশিয়ালি আমাদের যখন জিএফআর কমে যায়, তখন কি হয়, দেয়ার ইজ ফসফেট ডিটেনশন। আস্তে আস্তে ফসফেট ডিটেনশন থেকে আস্তে আস্তে আলটিমেটলি অন্যান্য আমাদের যে দেখা যায় ভিটামিন ডি হাইড্রোক্সিলেশন টেম্পায়ার্ড, তারপরে কি হয় আমাদের দেখা যায় পিটিএস লেভেলটা বাড়লো, তারপরে আলটিমেটলি আমাদের দেখা যায় ফসফেট লেভেলটা বেড়ে গেল, তারপরে হাইপোক্যালসিমিয়া হলো। সো একটা পেশেন্টের যখন কি আমাদের যে আপনি বলেন যে আমি কোন স্টেজে দিব, তাহলে পরে দেখা যায় সাধারণত ইউজুয়ালি দ্য জিএফআর গোজ লেস দেন 60, তখন আমরা এটাকে বলি স্টেজ 3। আর যখন জিএফআর গোজ লেস দেন 30, তখন দেখা যায় স্টেজ 4। তো এখন স্টেজ 4 এর নিচে আসতে পরে দেখা যায় ভার্চুয়ালি প্রায় সব রোগীকেই
আমাদেরকে এই ফসফেট বাইন্ডার গুলো দিতে হয়। তো ফসফেটকে আমাদের হলো কন্ট্রোল করতে হবে। ফসফেট কন্ট্রোল করার জন্য কি করতে হবে? দেয়ার শুড বি সাম রেস্ট্রিকশন অফ দ্য ডায়েটারি ফসফেট। এটা হচ্ছে ফার্স্ট একটা এমফেসিস দেওয়া দরকার, ডায়েটারি ফসফেটটা আমাদের করা দরকার। আর 2 নম্বর হলো, যদি আমাদের দেখা যায় যে সিরাম ক্যালসিয়াম, সিরাম ফসফেট এবং পিটিএইচ তিনোটাকে যদি আমরা বিবেচনা করি, করার পর যদি দেখা যায় যে পিটিএইচ লেভেলটা ইজ হায়ার, is about 2 to 3 times higher than the baseline level, এবং phosphate level is more than 5, তখন কিন্তু ideally one should give the phosphate binders. তো phosphate binder মধ্যে দুইটা বাইন্ডার আছে, একটা ক্যালসিয়াম কন্টেনিং আর একটা হচ্ছে নন ক্যালসিয়াম কন্টেনিং। তো ক্যালসিয়াম কন্টেনিং ফসফেট বাইন্ডারের সমস্যাটা হলো সেই ফসফেট থেকে রিটেনশন বন্ধ করার পাশাপাশি অনেক ক্যালসিয়াম অ্যাবজর্পশন হয়। সেই ক্যালসিয়ামটা কি হয়, যে ক্যালসিয়ামটা তখন আমাদের আর্টেরিয়াল ক্যালসিফিকেশন, মায়োকার্ডিয়াল যেসব যে ভেসেল সেটার মধ্যে যখন হওয়ার পরে কিন্তু ইট কজেস ডেঞ্জারাস কার্ডিওভাস্কুলার মর্টালিটি বাড়াতে পারে। এই জন্য প্রিফারেবলি ক্যালসিয়াম কন্টেনিং ফসফেট বাইন্ডার দেওয়ার সময় উই শুড বি কেয়ারফুল দ্যাট দেয়ার ইজ we have advised for phosphate restriction. We have taken note of the serum level of calcium, phosphate and PTH, and then we should prescribe. থ্যাংক ইউ স্যার। স্টেজ 4 এর থেকে সাধারণত দেওয়া, মোট কথা যদি কেউ দিতে চায় স্টেজ 4 অনওয়ার্ডস দেওয়াটা ভালো। প্রফেসর প্রদীপ স্যারের কাছে আমার কোশ্চেন, স্যার হোয়াট ফুড শুড বি অ্যাভয়েডেড? এখন দেখা গেল স্যার সিকেডি কারো ডায়াগনোসিস হলে আমরা তার ডাল খাওয়াটা বন্ধ করে দিলাম, মাছ মাংসের ব্যাপারেও স্যার প্রচন্ড রকম রেস্ট্রিকশন দিয়ে দিলাম। অনেক ফল আছে স্যার, বলা যাবে যে লেবু বা এই জাতীয় ফল, আমলকি জাতীয় ফল পারলে প্রথম থেকে বন্ধ করে দিচ্ছে। স্যার আপনি প্রদীপ স্যার যদি ফুডের ব্যাপারে একটু বলেন, এটা আসলে স্যার সবার জন্য বলছি আর কি স্যার। আচ্ছা, এটা এই কিছুদিন আগে গত মাসের 26 তারিখ থেকে 28 তারিখ ওই ইন্টারন্যাশনাল কেটো স্টাডি সিম্পোজিয়াম এশিয়া একটা সেমিনার হলো 3 দিন ব্যাপী, প্রতিদিন 2 ঘন্টা করে। ওটাতে আমি অ্যাটেন্ড করছিলাম। তো যে প্রশ্নটা বলছো কোন ফুড দেবা কোন ফুড দেবে না, ওনারা বলতেছিল যে যেটা দিলীপ দা 2-1টা স্লাইডের মধ্যেও দেখাইছেন যে যেটা অলরেডি কেডকি গাইডলাইন 2020 এর মধ্যে চলে আসছে ফুডের ব্যাপারে। মুদ্রা কথা হলো আমরা সব লোক যে সিকেডি পাইছি ফল খাওয়া বন্ধ, সিকেডি পাইছি মাংস খাওয়া বন্ধ, সব বন্ধ হয়ে গেছে। এটা আমাদের মানে যে এমন একটা অবস্থা দাঁড়াইছে যে সে কিছুই খেতে পারতেছে না। This causes malnutrition, ultimately leading to sarcopenia, muscle breakdown. Muscle breakdown হলো, এটা আমাদের ক্লিনিক্যালি একটু খেয়াল রাখতে হবে। মাসেল ব্রেকডাউনটা আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনে বেশি ইম্পর্টেন্ট। এই যে বাইসেপস, ট্রাইসেপস অথবা এই যে আমাদের থাইয়ের দিকে মাসেল গুলো শুকায় যায়। তো এই জন্য ওনারা বলতেছিল যে 17টা ফুড, আমার সবগুলো ফুডের নাম এখন মনে নাই, 17 kinds of food should be avoided in CKD. তো এর মধ্যে আমি যেটা বুঝছি, প্রতিটা সিকেডি রোগীর আমার কাছে মনে হয়েছে আর কি ডায়েটের জন্য একটা ইলেকট্রোলাইট করা উচিত। ডায়েটটা কি দেব? সোডিয়াম কেমন, পটাশিয়াম কেমন, এই দুইটা জিনিস। 2 নম্বর হলো একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করে দেখবো যে আমি ইডিএম আছে কি নাই। আর 3 নম্বর একটা ইনভিশন, যদি সম্ভব হয় আমি ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামটা দেখব। যেসব ইলেকট্রোলাইট করার পরে আমি যখন যেটা বেশি পাবো সেটা বন্ধ। আমি ধর পটাশিয়াম বেশি পেলাম, ওরা বলতেছে পটাশিয়াম আমাদের বডিতে যদি হাইপার ক্যালেমিয়া থাকে নট মোর দ্যান 3 গ্রাম পার ডে, আর যদি হাইপার ক্যালেমিয়া না থাকে তাহলে it should be around 3.5 gram per day. Salt not more than 2.5 gram per day. আর ফ্লুইডটা বলছে যদিও সিকেডির ইডিমা নাও থাকে, এডিশনাল ফ্লুইড আমরা যেটা দিই সেটা না দিয়ে জাস্ট আউটপুট যেতে হয় ওটা আমি রিপ্লেস করে দিতে পারি। তো নর্মালি আমরা যেসব জায়গায় প্রোটিন, ফসফেট কম, প্রোটিনের সাথে ফসফেট থাকবে, ফসফেট ছাড়া প্রোটিন মাত্র একটা জিনিসই পাওয়া যায়, সেটা হলো এগ হোয়াইট। ডিমের সাদা অংশতে কিন্তু কোনো ফসফেট নাই, এটা বলা যায় ফসফেট ছাড়া পিওর প্রোটিন, ফার্স্ট ক্লাস প্রোটিন। আর এটা যেটা দাদা আরেকটা বলতেছিল ওই যে এই আপনার এটা নামে দিছে ওরা প্ল্যান্ডো ডায়েট, মানে প্ল্যান্ট ডিরাইভড ডায়েট ইন সিকেডি। ওটার সাথে ওরা বলছিল যে ওই যে কিটো অ্যানালগটা অ্যাড করে দিতে,
তাহলে ওরা ওই গ্লোমারুলার ফিল্ট্রেশন রেটটা যেটা নর্মালি 1.5 ml করে কমে যায়, এটা বলে 0.5 ml এ চলে আসে। ওরা স্টাডি দেখাইছে, অনেকগুলো স্টাডি দেখাইছে, বললো যে আমরা যদি এইভাবে কন্ট্রোল করতে পারি তাহলে এই এটা কমে যাবে। তো এই জন্যই সোজা হিসাব হলো একটা ইলেকট্রোলাইট করে পটাশিয়াম কন্টেনিং ড্রাগ গুলো, ফ্রুট গুলো, ডায়েট গুলো আপনি বন্ধ করে দেবেন। লবণ কম খাবেন, আধা চামচ লবণ। রোগীরা আমার অনেক সময় এটা ভুল বুঝে, বলে আধা চামচ লবণ, বলে স্যার কি প্রতিবেলা আধা চামচ করে খাবো? তো ভাতের সাথে আবার আধা চামচ এক্সট্রা খাইতে আরম্ভ করে। এটাকে স্পষ্ট ভাষায় বলে দিতে হবে, আধা চামচ লবণ আপনার সারা দিনের খাবার, এখান থেকে একটু একটু লবণ দিয়ে আপনার ফ্রম ব্রেকফাস্ট টু ডিনার, ওই আধা চামচ থেকে একটু আধা, এক চামচের সাথে 5 গ্রাম থাকে লবণ, আধা চামচ লবণকে তার জন্য আলাদা সারা দিনের খাবারের জন্য যাই খাক, ওই আধা চামচ লবণ দিয়ে একটু একটু করে দিয়ে সে মেনটেন করবে। পটাশিয়ামটা নট নেসেসারি টু রেস্ট্রিক্ট অল দি ফুডস। আপনি পটাশিয়াম লেভেলটা দেখেন, যদি ইফ ইট ইজ মোর দেন 5, then you avoid the potassium containing food. Otherwise potassium containing কোনো কিছু অ্যাভয়েড করার দরকার নাই। ফ্লুইডটাও ইডিমার উপর নির্ভর করে, ফ্লুইড কতদূর দেবেন। আর সোডিয়াম কন্টেনিং, বিশেষ করে ক্যান ফুড, ক্যানের মধ্যে যে ক্যানের মধ্যে পাওয়া যায় যেসব, ওগুলো প্রচুর লবণ থাকে, লবণ ফসফেটও থাকে, ওগুলো লবণ ফসফেট খুব বেশি থাকে ক্যান ফুড। আর হলো আপনার ওই যে ইয়াগুলো, ওই যে আমরা চিকেন টিক্কা খাই, এই চিকেন টিক্কা হাই এগুলো খুব ট্রান্সফার ফ্যাট গুলো খুব যেটা, এইসব টিক্কা গুলো বাদ দিতে হবে, জাঙ্ক ফুড গুলো বাদ দিতে হবে। আর হলো আচার টাচার না খাওয়া উচিত। তবে সিকেডির বেলায় বলছে দুইটা ফুড নাকি খুব ভালো, আমি এটা প্রথম শুনলাম। একটা হলো মটরশুটি, আর 2 নম্বর হলো জব, যেটা আমরা পপকর্ন বলে খাই। এই যে পপকর্ন আর হলো আপনার মটরশুটি, এটা নাকি সিকেডির জন্য ভালো, এটাতে নাকি পটাশিয়াম সব কিছু পাচ্ছে। আর এমনি ফুডের মধ্যে আপনার ওই আপেল আর পেয়ারা, এই দুইটা এডুকেটলি খাওয়া যায়। অনেকে আলু খেতে নিষেধ করে, ওরা একটা কথা খুব সুন্দরভাবে বলছে, যেসব খাবারে পটাশিয়াম কম, এগুলো বেশি খেলে কিন্তু আর পটাশিয়াম বেড়ে যাচ্ছে, ওগুলো বেশি খাওয়া যাবে না। পটাশিয়াম কম বলে আমি খাইতেই থাকলাম, এটা হবে। আলুটাকে ওরা বলছে যে ছোট ছোট টুকরা করে ফেলার জন্য, বড় টুকরা না করে ছোট টুকরা করে ফেলার জন্য। আর যেসব ফ্রুট খাইতে ইচ্ছা করতেছে, একটু শাক খাইতে ইচ্ছা করতেছে, একটু মিষ্টি কামড়া একটু খাইতে ইচ্ছা করতেছে, তখন কি করবেন? ওই ফ্রুটটাকে 4 ঘন্টা পানিতে ডুবাই রাখেন, ওরা বলছে আর কি 4 ঘন্টা পানিতে ডুবাই রেখে পানিটা ফেলে দিয়ে তারপর একটু সিদ্ধ করে আবার পানিটা ফেলে দিয়ে তারপর খান। একদম যে সব খাওয়া বন্ধ করে দিয়ে তাকে মেরে ফেলবেন, যেটা দাদা বলতেছিল ম্যালনিউট্রিশন এসে মরেই যাবে। একই সাথে দাদা একটা হলো যে পিল অফ, যে চোকলাগুলো ফেলে দেওয়া, হ্যাঁ চোকলা ফেলে দেওয়া, ওটাতে খুব পটাশিয়াম। একটা লেবুর ভিতরে যেরকম ভিটামিন সি আছে, লেবুর খোসাতে নাকি বেশি ভিটামিন সি আছে। একটা মরিচ খেলে কিন্তু অনেক ভিটামিন সি পাওয়া যায়। মরিচ, আমরা মরিচ অনেকে খাই না, এই মরিচ খাওয়াটা খুব ভালো, দিনে 3 বেলা করে 3টা মরিচ খাইন, এটা শরীরের জন্য খুব উপকারী। এমনি 17টা ফুড বলছে বিভিন্ন, কিন্তু মোদ্দা কথা হলো যেগুলোতে সোডিয়াম বেশি, পটাশিয়াম বেশি, ফসফেট বেশি, ওগুলো আমি অ্যাভয়েড করে যাব। আর তাও কি ক্যালসিয়াম, ফসফেট, ম্যাগনেসিয়াম লেভেল দেখবো, সোডিয়াম, পটাশিয়াম লেভেল, ওগুলো ঠিক থাকলে কেন অ্যাভয়েড করবো? আমি অল্প অল্প খাইতে বলবো, 2-3 সপ্তাহ পর একটা এরিয়া করবো, ইনভেস্টিগেশন করবো, কোনো অসুবিধা নেই। আর এমনি ফুড টক্সিন, যেগুলো ফুড টক্সিন নিয়ে, হ্যাঁ জি স্যার বলেন স্যার, ফুড টক্সিন নিয়ে একটা কথা আছে। হ্যাঁ, যে ফুড টক্সিনটা আসলে কিন্তু কিডনির উপর এফেক্ট খুব কম, মানে যেগুলো অ্যাডাল্টারেশন করা হয় ওরা দেখেছে কিডনির উপর এফেক্ট কম, এগুলো বেশিরভাগ এফেক্ট করে কিন্তু লিভার কি আর জিআইটি কে বেশি ইনভলভ করে। কিডনির উপরে খুব একটা এফেক্ট নেই। কিছু কিছু ফুড আছে, যেমন আমাদের এরিস্টোকলিক অ্যাসিড কিছু কিছু ফুডে পাওয়া যায়, এগুলোতে ক্রনিক টিউবুলার ইন্টেস্টাইনাল ডিজিজ হয়ে যায় এরকম। যেমন কিছু কিছু ফুড আছে, আমি এটা কঠিন একটা নাম দেখলাম, যেটা খালি নাকি অ্যাসিলি হয় ওই ফুডটা খেলে, এটা অনেকদিন ধরে খাওয়া হয়। এরকম কিছু কিছু ফুড আছে, কামরাঙ্গা নিয়ে বেশ পেপারের মধ্যে বেশ হয়ে গেছিল। তো এইসব ফুড গুলো উই শুড অ্যাভয়েড। আদারওয়াইজ ফুড টক্সিন দিয়ে কিডনি ডিজিজ কিন্তু খুব একটা হয় না, ইট ইজ মোর লায়াবল টু কজ দি লিভার ডিজিজ। স্যার আমি দিলীপ স্যারের কাছে লাস্ট 2-3টা কোশ্চেন করে আমরা অনুষ্ঠানের সমাপ্তি টানবো। স্যার শর্ট কোশ্চেন। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ স্যার, আপনি বলেছেন স্যার, ইজ অ্যামাইনো অ্যাসিড ইন সিকেডি থার্ড অর ফোর্থ স্টেজ পেশেন্টস আর ইউজফুল টু রিডিউস ইউরিয়া অর ক্রিয়েটিনিন ভ্যালু, মানে অ্যামাইনো অ্যাসিড কি ইউরিয়া ক্রিয়েটিনিন ভ্যালু কমাবে স্টেজ 3-4 এ? এরকম কিছু বলি নাই, বলছি যে আমরা যখন প্রোটিন রেস্ট্রিকশন করব, প্রোটিন রেস্ট্রিকশনে 2টা গ্রুপ করতে পারি। একটা হচ্ছে প্রোটিন রেস্ট্রিকশন
মডারেট রেস্ট্রিকশন, আর একটা হচ্ছে সিভিয়ার রেস্ট্রিকশন। যখন বেশি প্রোটিন রেস্ট্রিকশন করব তখন উই হ্যাভ টু ইউজ সাপ্লিমেন্টাল অ্যামাইনো অ্যাসিডস, কারণ সাপ্লিমেন্টাল অ্যামাইনো অ্যাসিড না দিলে পেশেন্টসের ম্যালনিউট্রিশন হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। মাইসুম সোবহানের একটা কোশ্চেন ছিল, ম্যানেজমেন্ট অফ হাইপার ইউরেসিমিয়া ইন সিকেডি। আমি বলছি হাইপারইউরেসিমিয়া কোনো স্টাডিতে আছে যে হাইপারইউরেসিমিয়া ইটসেলফ ক্যান কজ প্রগ্রেশন অফ দ্য রেনাল ডিজিজ, কিন্তু যদি পেশেন্ট অ্যাসিমটোমেটিক হয় হাইপারইউরেসিমিয়া শুড নট বি ট্রিটেড। যদি পেশেন্টের সিমটোমেটিক হয় দেন উই ক্যান ইউজ আইদার ফেবুস্টেট অর কি বলে অ্যাস্লোরিক। লাস্ট কোশ্চেন আমার সত্যি কথা স্যার 100-র উপরে কোশ্চেন ছিল স্যার, কিন্তু আমার চেয়ারপারসন স্যারের কারণেই স্যার আমি আসলে আর লোভ সামলাতে হচ্ছে স্যার। লাস্ট কোশ্চেন স্যার, একই সঙ্গে যদি সিকেডি এন্ড সিএলডি বোথ থাকে তার ডিসলিপিডিমিয়া কেমনে ম্যানেজ করবেন স্যার? সিকেডি এবং সিএলডি, এখানে ডিসলিপিডিমিয়া অত ইম্পর্টেন্ট ব্যাপার না ওই পেশেন্টের জন্য। আর ডিসলিপিডিমিয়া এখানে তো আমরা যে স্টেটিনস দিতে গেলে স্টেটিনস আর হেপাটোটক্সিক বা লিভার তাদের ডোজ অ্যাডজাস্ট করে হয়তো দেওয়া যাবে কিনা আমি ঠিক বলতে পারলাম না, কিন্তু আইব স্যার বলেন। সেটা একই সাথে যদি দুইটাই হয় তার মানে ডিসলিপিডিমিয়া যদি কোন ধরনের ডিসলিপিডিমিয়া দেখতে হবে। সাধারণত মানে ভেরি হাই লেভেল অফ এলডিএল যদি বেশি থাকে এবং যদি কার্ডিওভাস্কুলার রিস্ক বেশি থাকে তাহলে পরে কতগুলা যেসব আছে যেমন প্যারাভেস্টেটিন বা রোসুভাস্টেটিন লো ডোজে সেখানে ব্যবহার করা যায় এটা। আর যদি দেখা যায় যে মানে টিজি লেভেল ইজ ভেরি হাই, সে মোর দেন 500 মোর দেন 600, যেগুলোতে হয়তো প্যানক্রিয়াটাইটিস হওয়ার একটা চান্স থাকে, সেখানে হয়তো এটা ফাইব্রেট লেভেল ইউজ করা যেতে পারে। এটা ইন্ডিভিজুয়াল অবস্থায় সিদ্ধান্ত ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে। তবে স্ট্যাটিন কিন্তু আমাদের সিকেডি পেশেন্ট অন ডায়ালিসিস তাদের বেলায় কিন্তু এটা কোনো রোল এখন প্রমাণিত হয় নাই। এবং যদি কোনো রোগী ডায়ালিসিস যদি স্ট্যাটিন আগে থেকে না খায় তাকে নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এক আরেকটা হচ্ছে যে শুধু যদি সিকেডি স্টেজ 3 এবং 4 এ যদি দেখা যায় যে তার মানে ডিসলিপিডিমিয়া কার্ডিয়াক রিস্ক ফ্যাক্টর আছে তাহলে সেখানে কেবলমাত্র দেওয়া যেতে পারে। তাও আমাদের যে কার্ডিওলজি কলিগরা যে ডোজে ব্যবহার করে যে অ্যাট্রোপোস্টেট 40 মিলিগ্রাম 80 মিলিগ্রাম আমরা ওর ধার কাছে যেতে চাই না। হ্যাঁ দাদা প্রদীপ দা কি বলেন? হ্যাঁ আমি বলতেছিলাম যে এখন কিন্তু ওই চাইল্ড ক্লাসিফিকেশন সি তে গেলে অ্যাসিডিনটা বলে যে সিএলডি তে না দিতে, নাহলে অন্যগুলোতে কিন্তু ওরা লো ডোজ দিতে বলে, যেটা আইবা লো ডোজে দেওয়া যায়, এগুলো কিন্তু রেস্ট্রিকশন নাই। আর 2 নম্বর যে কথা হলো এইসব ক্ষেত্রে এজিটিমেব দেওয়া যেতে পারে, পেরিফেরাল অ্যাক্টিং। ওরা কিন্তু এটা কথা বলতেছে যে কিছুই দিতে না পারেন, হ্যাঁ ওই ডাকটা হয়তো ইউজ করা যেতে পারে আর কি। স্যার এবার ভোট অফ থ্যাঙ্কস এর পালা। ভোট অফ থ্যাঙ্কস দিবেন এসকেএফ ফার্মাসিউটিক্যালস থেকে মিস্টার মোহিত নওয়াজ, প্রোডাক্ট ম্যানেজার এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। Thank you, sir. Assalamu alaikum and a very good evening. Respected doctor, I am Mohit Nawaz, product manager of Skf Pharmaceuticals Limited, and it gives me immense pleasure to thank BD physicians for organizing such a wonderful scientific session today. We have amongst us senior doctors, Professor Dr. Dilip Roy sir, Professor Ayub Ali sir, Professor Pradip Datta sir. We are very privileged to you all having here today. So today's discussion on CKD overview was really informative, and I believe our audience were highly benefited from this discussion. Skf Pharmaceuticals is one of the leading pharmaceutical companies in the country with a quality-driven mindset. Skf's manufacturing plant is approved internationally by various stringent regulatory authorities, UK MHRA, TG Australia, EU GMP, and the company is currently exporting medicines to many countries across 4 continents, including some highly regulated markets in Europe and Australia. So thank you, sir, for allowing us to be your scientific partner today. Today's scientific partner was Israel MAPS, the esomeprazole preparation of Skf, which is the only German tech micropellet esomeprazole of Bangladesh. Due to the use of German tech,
Isaralmab is faster acting with longer action and has dosing convenience. So on behalf of Skf Pharmaceuticals, I want to thank BD Physicians for giving us the opportunity to be part of today's session. We hope that Skf will get the opportunity to be a part of your next scientific session as well. Thank you, sir. Thank you all. থ্যাংক ইউ Thank you. স্যার বিডি ফিজিশিয়ানস থেকে আমাদের ভোট অফ থ্যাঙ্কস দিবেন আমাদের অ্যাডমিন প্রফেসর প্রদীপ কুমার দত্ত স্যার। আমি আমার বোর্ড অফ থ্যাঙ্কস। আচ্ছা, আমি প্রথমেই দিতে হবে অফিসিয়ালি আমি প্রথমেই আজকের মেইন স্পিকার প্রফেসর দিলীপ কুমার আগে ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর একটা টপিকস এবং ইট ইজ এ রিয়েলি ইন্টারেস্টিং টপিক এবং কম না, কিন্তু উনি বলেছেন যে 10% লোক কিডনি ডিজিজে ভোগে। সেই হিসেবে ধরতে গেলে 16 কোটি যদি মানুষ ধরি 1.6 কোটি কিন্তু কোনো না কোনো ভাবে কিডনি ডিজিজ আছে। 10% বেশি। এটা অনেক বিরাট ব্যাপার এবং উনি এত সুন্দরভাবে বলেছেন যে এটা আসলে 1.5 ঘন্টার মধ্যে আমার মনে হয় এই লেকচারটা এসান যদি রেকর্ড করে থাকে এগুলো বোধহয় সবাইকে একটু দিও, কারণ এটাই সিকিডি পড়ার জন্য যারা ইন্টারনাল মেডিসিন পড়ে সাফিসিয়েন্ট ফর দেম টু নো দি সিকিডি, যারা ইন্টারনাল মেডিসিন, যেহেতু এটা একটা একাডেমিক সেশন, এটা আমাকে একটা দিও আর কি যদি রেকর্ড থাকে। তাহলে এটার জন্য আমি দিলীপদাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এত সুন্দর একটা প্রেজেন্টেশন। দ্বিতীয়ত এসকেএফ কে ধন্যবাদ জানাচ্ছি টু স্পন্সর দিস প্রোগ্রাম। I must pay my gratitude and thanks from the BD physician to the chairman of this session, Professor Ayub Ali, who is the eminent nephrologist of Bangladesh. এতক্ষণ সময় ধরে উনি এই প্রোগ্রামটাকে সুন্দরভাবে ধরে রেখেছেন। এহসানকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না, সে তো আসলেই পুরো প্রোগ্রামটাকে ধরে রাখে সবসময়। He is a more efficient person to conduct this. He is a beautiful conductor. এবং আমি ধন্যবাদ জানাচ্ছি বিডি ফিজিশিয়ানের পক্ষ থেকে অন্য যারা অডিয়েন্স শ্রোতা যারা এটা অনেকক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন কষ্ট করে, তাদেরকে আমি অনেক ধন্যবাদ এবং এই প্রোগ্রামের সাথে জড়িত যারা আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সবার শেষে আজকের সভাপতি প্রফেসর আইয়ুব আলী চৌধুরীকে তার সমাপনী বক্তব্য দিয়ে সেশনটাকে কনক্লুড করার জন্য অনুরোধ জানাচ্ছি। অনেক রাত হয়ে গেল, আমরা এই প্রোগ্রামটা শেষ করতে চাই। ডক্টর এহসান খানকে যখনই তার কথা শুনি, তাকে দেখি, আমার খুবই ভালো লাগে এবং তার যে একটা প্রেজেন্ট পার্সোনালিটি আছে এটা অস্বীকার করার কোনো উপায় নাই। তো এনিওয়ে, তো আজকে প্রোগ্রামে আমাকে সভাপতি করার জন্য আমি বিডি ফিজিশিয়ানদেরকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রফেসর দিলীপ স্যারকে আবারও মানে অজস্র কংগ্রেচুলেশনস ফর দিস একটা ওয়ান্ডারফুল এবং হিউজ টাস্ক। আমি এটা মানে ভাষায় প্রকাশ করতে পারছি না যে এত এইটুক সময়ের মধ্যে জিনিসটাকে কনসাইজ করে লেটেস্ট আপডেট সহ নিয়ে আসা। আমি এখানে পার্টিকুলারলি যারা এখানে আমাদের পার্টিসিপেন্ট ছিল আমি বলবো যে দুটা ওষুধ কিন্তু কিডনি রোগের জন্য যে যুগান্তকারী প্রমাণ হয়েছিল, একটা হয়েছিল এসি ইনহিবিটর, আজকে থেকে অনেক বছর আগে। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স এ যেই ড্রাগটা আসছে যেটা SGLT2 ইনহিবিটর, এবং এটাকে উনি যেভাবে এমফাসাইজ করে আমাদের মগজের মধ্যে ঢুকাইছেন আজকে, আমি মনে করি এই যে এই ড্রাগটা যে এত মানে ভালো কার্ডিয়াক প্রোফাইল, মানে কার্ডিওভাস্কুলার মর্টিলিটি কমানোর জন্য এই ড্রাগটা যে মানে এত ভালো মানে আউটকাম শো করা হয়েছে বিভিন্ন স্লাইডে উনি দেখিয়েছেন, সেটা জেনারেল ফিজিশিয়ানদের আমি মনে করি এটা আরো বেশি উপকার করবে দেন দা আওয়ার নেফ্রোলজিস্ট। আর আমাদের কিডনি রোগীদের তো মেইন সমস্যা হচ্ছে কার্ডিওভাস্কুলার মরবিডিটি এন্ড মর্টালিটি। সেই জায়গায় এই ওষুধটা ব্যবহার করার ব্যাপারে যেরকম এমফেসিস উনি দিলেন, যদিও বা দেয়ার আর সাম ফিউ প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইউজ, বাট স্টিল দেন এটা আমাদের একটা মানে লেসন আমরা এখান থেকে শিখলাম। আরো অনেক রকম উনি যেগুলা পড়েছেন সেগুলো আমরা তো সেই আর বলতে পারছি না। তো এনিওয়ে, it was a very enjoyable session. So thank you, Professor Pradip Kumar Datto and SKNF. I would like to conclude the session here. Thank you. Thank you. এসকেএফ ক্লোজ করে দেন।